6 জানুয়ারি ক্ষমতা এসে শেখ হাসিনা সরকার, তৎকালীন শেখ হাসিনা সরকার মাত্র 1.5 মাসের মাথায় আমরা 57 জন সেনা অফিসার সহ 25শে ফেব্রুয়ারি পেয়েছিলাম 70টি লাশ উপহার। সেই 70 জন শহীদের বিষয়ে আজকে এই আলোচনা সভা। সেখানে সেনা হত্যাযজ্ঞ হয়েছিল। তাই আমি এখন আলোচনার জন্য আহ্বান জানাবো মেজর অব জহিরুদ্দিনকে। তিনি তার দৃষ্টিতে সেদিনের ঘটনার মূল্যায়ন করবেন এবং তার সহকর্মীদের সম্পর্কে কিছু আলোচনা করবেন। জনাব মেজর অব জহিরুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোনো রাজনৈতিক বক্তা না, আমি নেহায়েতী একজন সৈনিক। আর আমরা যখন সৈনিক জীবন শুরু করেছি তখন আমরা একটা প্রবাদ বাক্য সবসময় জেনে এসেছি যে ওয়ান্স এ সোলজার ইজ অলওয়েজ এ সোলজার। তো আমি আসলে নিজেকে এখনও সৈনিক ভাবি। আমি সবসময় সৈনিক। আমি যেদিন সৈনিক হিসেবে সেনাবাহিনীতে জয়েন করেছি সেদিন থেকে সৈনিক, এবং আমি আজকে অবসরপ্রাপ্ত জীবনে আমি নিজেকে একজন সৈনিক হিসেবে চিন্তা করে থাকি। আজকে আমি আমার বক্তব্য কোনো আমার মাথা থেকে দিতে পারবো না, বক্তব্য আমাকে দিতে হবে হৃদয় থেকে। কারণ আমি কথা বলবো তাদের জন্যে যাদের প্রত্যেককে আমি চিনি। আমি তাদেরকে দূর থেকে দেখেও, অনেক দূর থেকে দেখেও আমি তাদের নাম বলে দিতে পারবো। তাদের প্রত্যেকের সাথে আমার বিভিন্ন সময় স্মৃতিচারণা রয়েছে। এবং সেনাবাহিনীতে যখন চাকরি করি তখন আমাদের ঘনিষ্ঠতা এমন একটা পর্যায়ে যে এটা বোঝার জন্য শুধুমাত্র সেনাবাহিনীতে চাকরি করতে হবে, এটা অন্য কোনো মাধ্যমে বোঝানোর এটা কোনো উপায় নাই। আজকে আমার যারা সহকর্মী সেদিন ভয়াল হত্যাযজ্ঞে নিহত হয়েছিল, তাদের হত্যাযজ্ঞের জন্য যাদেরকে আপাত দৃষ্টিতে দায়ী করা হচ্ছে, সেই সৈনিক ভাইদেরকে আমি কখনো দায়ী করব না, কারণ তারা ছিল আমারই সৈনিক। আমি যখন এই হত্যাকাণ্ডের খবর পেয়েছি আমার বিডিআর যে এক সৈনিকের সাথে আমি চাকরি করেছি, আমার ড্রাইভার ছিল, তার কাছ থেকে আমি খবরটা পেয়েছি। সুতরাং আমার অধস্তন সৈনিক কখনো আমার সাথে বিট্রে করতে পারে না। এখানে একটা গভীর ষড়যন্ত্র ছিল, এবং এটা আমরা যদি সাদা চোখে দেখি আমরা এটা বুঝতে পারবো না। এতে দুর্ভাগ্যজনকভাবে সত্য যে দেশের সর্বোচ্চ কর্ণধার থেকে শুরু করে কতিপয় কুচক্রিয়েটার মধ্যে এই ষড়যন্ত্রে সামিল ছিল, যাদেরকে অত্যন্ত ভাগ্যের নির্মম পরিহাস যে তারা আমাদের এখন পর্যন্ত কর্ণধার হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে। আজকে আমি আমার সহকর্মীদের এই মৃত্যু দিবসে আমি একটা দাবি জানাতে চাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার দাবির সাথে একমত পোষণ করবেন। আমি 25শে ফেব্রুয়ারি এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার সাথে একমত হবেন এবং এই আন্দোলনে আপনারা শরিক হবেন। আজকে 16 কোটি মানুষ যে একটি দিনকে কেন্দ্র করে শোকাভিভূত হয়েছিল, সেই দিনকে অবশ্যই জাতীয় শোক দিবস ঘোষণা করতে হবে। আমরা এমন কোনো মেকি শোক দিবস পালন করতে চাই না যেটাতে মানুষ নাজাত দিবস হিসেবে পালন করে থাকে, অথবা মানুষ এটাকে মুক্তির দিন হিসেবে পালন করে থাকে, ফেরাউনের মৃত্যু দিন হিসেবে পালন করে থাকে। সে ধরনের কোনো দিবসকে আমরা শোক দিবস হিসেবে পালন করে আমাদেরকে জাতিকে খাটো করতে চাই না। আজকে আমার বক্তব্য আমি জানি না আমার বক্তব্য ঘোষণা হবে কিনা, কারণ আমি আমার মাথা থেকে বলবো না। আমি বলেছি আমি আমার হৃদয় থেকে বলবো, সেখানে আমার বক্তব্য অনেক অগোছলা হবে। বিডিআরের হত্যাকাণ্ডের পিছনে অনেক গভীর ষড়যন্ত্র ছিল। আমরা জানি না কাদের সাথে সেদিন আলোচনা হয়েছিল। 14 জন বিডিআর সদস্য, তাদের কি মাপকাঠিতে নির্বাচন করা হয়েছিল আলোচনার জন্যে আমরা জানি না। আমরা জানি না কেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তাদেরকে। আমরা জানি না কেন সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সেনাবাহিনীর অফিসারদের কি অবস্থা ভিতরে, তিনি কেন বলেছিলেন যে আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। ইংরেজি ভাষায় চমৎকার একটা বক্তব্য দিলেন, ছোট্ট একটা বক্তব্য দিলেন, আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। দেন হু উইল বি দ্য রেসপন্সিবল? কে? তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিডিআর তার অধস্তন একটা বাহিনী।
তার দায়িত্ব যদি তিনি না নেন তাহলে কোথায় তার দায়িত্ব, কে তার দায়িত্ব নেবে? আমাদের সেই প্রশ্নগুলোর মীমাংসার প্রয়োজন রয়েছে। আমরা দেখেছি যেখানে এই ধরনের একটি ক্রান্তিকালে সারা রাত অফিসে বসে থাকার কথা, আমরা জানি অনেক উদাহরণ রয়েছে। আমি সেনাবাহিনী ছিলাম, আমি যার অনুপ্রেরণায় আমি সেনাবাহিনীতে যোগদান করেছি, সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার অনেক ঘটনা আমরা সেনাবাহিনী সৈনিক জীবনে জেনেছি, যে তিনি রাতের পর রাত অফিস করেছেন। এর চেয়ে অনেক জাতীয় অগুরুত্বপূর্ণ বিষয় তিনি রাতের পর রাত অফিস করেছেন। কিন্তু একটি অত্যন্ত ভয়ানক, যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত ভয়ালতম একটা দিন ছিল। সেই দিনে আমাদের সারা রাত তো অফিস করা দূরের কথা, পরদিন সকালে হেলতে দুলতে গিয়ে তারা অফিসে বসলেন। এমন সব লোকের সাথে তারা আলোচনা করেছেন যাদের কোনো রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ ছিল না। শেখ রেহানা সেদিন ছিলেন, আমি কালকেও একটা অনুষ্ঠানে বলেছিলাম, শেখ রেহানা সেদিন সে আলোচনা উপস্থিত ছিলেন। কি প্রটোকল ছিল তার, কোন বিষয়ে তিনি, কোন অথরিটিতে তিনি সেখানে গিয়েছিলেন? একজন মন্ত্রিত্বের শপথ নিয়ে থাকেন এবং গোপনীয়তার শপথ নিয়ে থাকেন। তিনি কি সেই ওথ অফ সিক্রেসি নিয়েছিলেন? নেননি। তাহলে তিনি কি জন্য গিয়েছিলেন? আমির হোসেন আমু সেখানে ছিলেন, কেন ছিলেন? কেন নানক আজমকে সেদিন দায়িত্ব দেওয়া হয়েছিল? আমরা দেখেছি টিভির পর্দায় আজম নানককে স্যালুট করছে, তারা মজা করছে, ফান করছে। এই ধরনের একটা রাষ্ট্রীয় সিরিয়াস বিষয় তারা আনন্দ করার সুযোগ পায় কিভাবে? এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে বিডিআরের এই হত্যাকাণ্ডে সেনাবাহিনীর অভ্যন্তরে একটা তদন্ত হয়েছিল, সেই তদন্তের কোনো রিপোর্ট জাতি জানতে পারেনি। জাতীয় দাবি ছিল কিন্তু জানানো হয়নি। কেন জানানো হয়নি সেটা আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে। এই হত্যাকাণ্ডে সিআইডির যে তদন্ত কমিটি হয়েছিল, তার তদন্তের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এটাই যথেষ্ট যে এই জিজ্ঞাসাবাদই প্রমাণ করে তার দায়িত্ব ছিল এবং সেখানে তার একটা সম্পৃক্ততা ছিল। এখানে আমরা দেখেছি এই ধরনের যদি বিডিআর অভ্যন্তরে কোনো ধরনের ক্ষোভ বা হতাশা থেকে থাকে, সেটা কিভাবে অ্যাড্রেস করতে হবে তার নিয়ম রয়েছে। অভ্যন্তরীণ ক্ষোভ নিরসনের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলো করা হয়নি। তাদেরকে উস্কে দেওয়া হয়েছে। বিডিআর বাহিনীকে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে তাদেরকে সেনা অফিসারদের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলল। আমরা দেখেছি যে বিডিআরের সৈনিকগণ কতিপয় ব্যক্তির সাথে এই বিদ্রোহের আগে সাক্ষাৎ করেছিল। তারা সাক্ষাৎ করেছিল শেখ সেলিমের সাথে, তারা সাক্ষাৎ করেছিল শেখ তাপসের সাথে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো এই দুইজন সদস্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। এবং সাম্প্রতিককালে দুটো চিঠি জনসাধারণের জানার জন্য জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে কাদের সিদ্দিকী কর্তৃক। সেখানে চিঠি আমি পড়েছি, সেখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর দুই একজন হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিলে চলবে না, যারা এই পুরো চক্রকে খতম করতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি, লিখিত উক্তি, তিনি অস্বীকার করতে পারবেন না। আমি মনে করি এটার সাথে রয়েছে তার যে দীর্ঘদিনের একটা ক্ষোভ, একটা বাহিনীর প্রতি, রাষ্ট্রীয় বাহিনীর প্রতি। অবৈধ প্রধানমন্ত্রী, অবশ্যই অবৈধ প্রধানমন্ত্রী, এ তো বলার অপেক্ষা রাখে না। সেই প্রধানমন্ত্রী যিনি নিজে স্বীকার করেছেন যে এই চক্রকে খতম করতে হবে, সেদিন তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী হয়ে তিনি বলেছেন যে উত্তরপাড়ার কেউ সাহস পাবে না। একটা বাহিনী সম্পর্কে, তার অধীনস্থ বাহিনী যারা তাকে স্যালুট করে থাকে, তাকে শ্রদ্ধা করার কথা থাকে, তিনি তার বাহিনী সম্পর্কে এই ধরনের একটা ন্যাক্কারজনক উক্তি করতে পারেন, আমার বোধগম্য হয় না। আমরা সৈনিক, সোজা পথে চলতে চাই, কিন্তু কেউ যদি আমার সম্পর্কে এই ধরনের ন্যাক্কারজনক উক্তি করে থাকে, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকার কথা না। একজন প্রতিরক্ষা মন্ত্রী হয়ে যিনি আমাকে যুদ্ধের সময় নেতৃত্ব দেওয়ার কথা, আমার প্রতি যদি এই মানসিকতা হয়ে থাকে, যুদ্ধকালীন ক্রান্তিকালীন সময় আমি তার আদেশ কিভাবে মানব, আমার বোধগম্য নয়। এই ধরনের ক্ষোভ, হতাশা আগেও হয়েছিল এবং 1991 সালেও একটা ব্যাটালিয়ন, বিডিআরের ব্যাটালিয়ন, এই ধরনের একটা সমস্যা হয়েছিল, কিন্তু সেটা অত্যন্ত দক্ষতার সাথে সেটা অ্যাড্রেস করা হয়েছিল।
কোনো ধরনের রক্তপাত হয়নি, অত্যন্ত সহজভাবে। আনসার বিদ্রোহ হয়েছিল, কোনো ধরনের রক্তপাত হয়নি, অত্যন্ত চমৎকারভাবে সেটা হ্যান্ডেল করা হয়েছিল। কিন্তু সেদিন অফিসাররা আর্তচিৎকার করছিল, যে যেভাবে পারছিল প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতি চ্যানেলে সাহায্য চাচ্ছিল, কিন্তু তাদেরকে সাহায্য দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীকে সাহায্য চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি করেননি। সেনাবাহিনী প্রধান, র্যাবের প্রধান, সবার কাছে সাহায্য চাওয়া হয়েছিল, কেউই সাহায্য করেননি। কিন্তু কেন? তারা স্থির ছিলেন। এই ধরনের ঘটনা পাকিস্তানে হয়েছিল, স্বর্ণ মন্দিরে হয়েছিল, লাল মসজিদে হয়েছিল, চেচনিয়া, রাশিয়াতে হয়েছিল, সর্বত্র হয়েছিল। অত্যন্ত দ্রুত গতিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখানে তাদেরকে, যারা কুচক্রী, যারা ষড়যন্ত্রী, তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছিল পালিয়ে যাওয়ার জন্যে। আজকে আমি এই বিষয়টিকে, এটা একটা সামরিক সমস্যা, কিন্তু একে রাজনীতি থেকে আলাদা করার অবকাশ নেই। আমি এটাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেখবার সুযোগ পাই না, কারণ এতে রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক এক বিশাল চক্রের সম্পৃক্ততা। এটাকে রাজনীতিকে থেকে আলাদা করলে আমাদের ভুল করা হবে। আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের, বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে যে একটা সংস্কৃতি বলবো, যে একটা অধ্যায়ের সূচনা হয়েছে, যে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া এবং আমাদের সর্বোপরি আমাদের অর্থনীতি ধ্বংস করে দেওয়া ছিল এর উদ্দেশ্য, এবং সেদিকে আমরা যাচ্ছি। আজকে আমি স্মরণ করছি আমারই সেনানায়ক মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি সেদিন বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। কিন্তু দুর্ভাগ্য, তিনি সেদিন সেই পলিটিক্সকে ডিফিকাল্ট করতে পারেননি। আজকে যদি পলিটিক্স ডিফিকাল্ট হতো, তাহলে কোনো জঞ্জাল আজকে পলিটিক্স করতে পারতো না। আজকে আমু ইনু যারা আজকে রাজনীতি করছে, রাজনীতিকে কলুষিত করছে, রাজনীতির বিরুদ্ধে আজকে মানুষ বীরশ্রদ্ধ হয়ে উঠছে, সেই রাজনীতিকে যারা কলুষ করছে, তাদের বিরুদ্ধে তাদের সেই থাবা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আজকে আমাদের এখানে উপস্থিত জনাব তারেক রহমান, তিনি নতুন একটা সংস্কৃতির আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি আশা করব সেটা আপনারা পালন করবেন। তিনি যে তথ্য, উপাত্ত এবং রেফারেন্স সাইটেশনের মাধ্যমে বক্তব্য দিয়ে থাকেন, এতে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসছে। এখানে আমু ইনুদের যেই চিৎকার চেঁচামেচি, সেই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি, এবং এটা প্রত্যেকে সেটা চর্চা করতে হবে, যাতে আমাদের যে রাজনৈতিক গুণগত পরিবর্তন ঘটে এবং আমরা চূড়ান্তভাবে আমাদের অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর জহিরুদ্দিনকে তার বিশ্লেষণাত্মক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জহির ভাই বলেছেন আমাদের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর সাথে সেদিনের খুনিদের সঙ্গে বৈঠকের কথা, কিন্তু জহির ভাই একটা জিনিস ভুলে গেছেন, শুধু বৈঠকই করেনি, তাদেরকে শেরাটন হোটেল থেকে খাবার নিয়ে খাইয়েছিলেন, তাদেরকে আপ্যায়ন করেছিলেন শেরাটন থেকে খাবার নিয়ে বাসায়। জহির ভাই হয়তো সে বিষয়টা তার মনের মধ্যে ছিল না। তাই এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অবসরপ্রাপ্ত মেজর ফারুক আহমেদকে। অবসরপ্রাপ্ত মেজর ফারুক আহমেদ। উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি বাংলাদেশের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্যে, এবং এই বিষয়ের সাথে দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের যে সম্পর্ক, আমাদের যে আবেদন, সেটি প্রকাশ করার জন্যে। আপনারা সবাই জানেন যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি শুরু হয় ঢাকার রাজধানী শহরের বুকেই, ঢাকা ক্যান্টনমেন্টের মাত্র কয়েক হাজার গজের মধ্যেই যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর যে সদর দপ্তর পিলখানা, সেখানে এক নারকীয় হত্যাযজ্ঞ। এটি শুধু
বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সার্ভিং 57 জন অফিসার এবং একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল সহ 58 জন অফিসারে নয়, এর সাথে নিহত হয়েছিলেন আরও অনেকে, টোটাল 72 জন নিহত হয়েছেন এই রাষ্ট্রবিরোধী হত্যাযজ্ঞে। এটি শুধু সেনাবাহিনীর অফিসারদের হত্যাযজ্ঞই নয়, এটি ছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর একটি চরম আঘাত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যারা বলে থাকি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তারা জাতীয় নিরাপত্তা রক্ষা করবেন, কিন্তু সেদিন আমরা দেখলাম সে পলাশীর প্রান্তরের ঘটনা। সবাই নির্বিকার দাঁড়িয়ে আছেন, আর সেখানে এতগুলো সেনা অফিসার যারা হত্যার শিকার হচ্ছেন তাদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেননি। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল সে হত্যাযজ্ঞের প্রথম মুহূর্ত থেকেই। বিডিআরের ডিজি জেনারেল শাকির ফোন করেছিলেন ডাইরেক্টলি সে সময়ের প্রধানমন্ত্রী এবং বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনারা সেটা জানেন তিনি অবৈধ কিনা, নির্বাচিত হয়ে আসলে অবশ্যই বৈধ, আর যদি জনগণের ভোটে নির্বাচিত না হয়ে আসেন তাহলে বৈধ কি বৈধ না সেটা আপনারা সবাই জানেন, গণতন্ত্রের সংজ্ঞায় সেটা বলে দেয়। সে বিষয়ে আমরা পরে আসব। জেনারেল শাকির উনি জানিয়েছিলেন কর্নেল গুলজার সহ অন্যান্য অফিসার তারা আর্মি হেডকোয়ার্টারের অপারেশনস ব্রাঞ্চে তারা ফোন করে বারবার ঘটনা কি হচ্ছে, যে কিভাবে অফিসারদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, এই তথ্যগুলি দিয়েছিলেন, এই ইনফরমেশনগুলো দিয়েছিলেন। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল আর 1 ঘন্টার মধ্যে সেনাবাহিনী এসে যাবে তোমাদেরকে রেস্কিউ করার জন্য। আমরা দেখলাম প্রতি বছর স্বাধীনতা দিবসে যেভাবে সমরাস্ত্র প্রদর্শনী হয়, অর্থাৎ সামরিক আমরা যে অস্ত্রশস্ত্র ব্যবহার করি, ট্যাঙ্ক কামান, এগুলো জনসাধারণের দেখার জন্য এগুলো ডিসপ্লে করা হয়। আমরা দেখলাম যে বিডিআর সেই পিলখানা সদর দপ্তরের চারিপাশে সেনাবাহিনী মোতায়েন করা হলো, পুলিশ মোতায়েন করা হলো, র্যাব মোতায়েন করা হলো এবং কিছু ট্যাঙ্ক নিয়ে আসা হলো পার্শ্ববর্তী সাভার ক্যান্টনমেন্ট থেকে। কিন্তু তাদেরকে রেস্কিউ করার জন্য কোনো আদেশ দেওয়া হয়নি। ঘটনা শুরু হয় 25 তারিখ সকালে, সারাদিন হত্যাযজ্ঞ চলল। 25 তারিখ দিনগত রাতে হত্যাযজ্ঞ চলল, গণকবর খোঁড়া হলো, হত্যা করে ডেড বডিগুলোকে ম্যানহোলে ফেলা হলো, গণকবরে পোতা হলো, তাদেরকে পুড়িয়ে ফেলা হলো, তাদের পারিবারিক বাসস্থানে আক্রমণ করা হলো, তাদেরকে অমানবিক অত্যাচার করা হলো, লুট করা হলো। বিডিআর সদর দপ্তরের সকল রেকর্ড, যে এত বছরের সকল রেকর্ডপত্র ধ্বংস করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, অস্ত্রশস্ত্র লুট করা হলো। কিন্তু আমরা কোনো খবর পাচ্ছিলাম না। কেন? কেন আমাদের ইন্টেলিজেন্স সে খবর দিতে পারলো না? এই হত্যা আপনারা সবাই জানেন যে হত্যাযজ্ঞের কয়েকদিন আগে থেকেই আমরা এখন সেগুলো জানছি যে ডিএডি তৌহিদ, বিডিআরের ডিএডি তৌহিদ অত্যন্ত নিম্ন লেভেলের একজন ব্যক্তি। তিনি তৎকালীন ক্ষমতাসীন দলের কয়েকজন বিশিষ্ট বড় নেতার সাথে, মন্ত্রীর সাথে বাসায় দেখা করেছেন, তারা পরামর্শ করেছেন, তাদের দাবি দাওয়া জানিয়েছেন এবং তারা লিফলেট বিতরণ করেছে। আমি বিশ্বাস করি
যে এই হত্যাযজ্ঞের পিছনে যদিও সাধারণ সৈনিকদের কিছু সেন্টিমেন্টকে তারা উস্কে দিয়েছিল, কিন্তু সাধারণ সৈনিকরা জানতো না যে মূল পরিকল্পনাকারীদের আসল উদ্দেশ্য কী। যে তারা যে এতগুলো অফিসারকে, তাদের যদি দাবি দেওয়াই থাকতো কিছু, তাহলে সে দাবি দেওয়া পেশ করার জন্য তার আগের দিন যে বৈঠক হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তারা উপস্থাপন করতে পারত। তারা লিখিতভাবে সে দাবি দেওয়া যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি না উনি কোন দক্ষতা যোগ্যতার বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার কাছে উপস্থাপন করতে পারত, কিন্তু সেগুলো কিছুই করা হয়নি। এখন বলা হচ্ছে যে তাদের সৈনিকদের প্রতি ভালো আচরণ করা হতো না বলে তারা অফিসারদেরকে হত্যা করেছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তা এই হত্যাকাণ্ডের হঠাৎ করে হয়নি। এই হত্যাকাণ্ড একটি ডেলিবারেট প্ল্যানিং, ডেলিবারেট ষড়যন্ত্রের ফসল। আমরা চাই এর সঠিক কারণ উদ্ঘাটন। আপনারা জানেন যে 26 তারিখ দিনগত রাতে সন্ধ্যার দিকে চারপাশে, যেখানে বিডিআর সদর দপ্তরের চারিপাশে, যেখানে আপনারা সবাই টিভিতে দেখেছেন যে সেনাবাহিনী মোতায়েন করা আছে, এ উত্তর আমরা জাতির প্রশ্ন, কিভাবে শত শত হত্যাকারীদেরকে অস্ত্রসহ গোলা বারুদ সহ বের হতে দেওয়া হলো, এবং কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কোনো অপারেশন পরিচালনা করা হয়নি। এই হত্যাযজ্ঞের সময় এই 2 দিন 1 রাত ধরে ডিএডি তৌহিদ তারা মোবাইল ফোনে যে সমস্ত কথোপকথন করেছে, আমরা পরে জানলাম যে সেগুলো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, সেগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মুছে ফেলা হয়েছে। কেন? বিচার চলাকালীন প্রায় 50 জনের উপরে যে বন্দি বিডিআর সদস্য তারা মৃত্যুর শিকার হয়েছে। তার মানে যে তাদের কাছে যে ইনফরমেশন ছিল, জাতি আর কখনো সেই ইনফরমেশন আর উদ্ধার করতে পারবে না। যে বিচার হলো, সেই বিচারে শুধু কয়েকশো সৈনিককে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, যদিও আজও তা কার্যকর করা হয়নি। কিন্তু এই ষড়যন্ত্রের পিছনে আসল পরিকল্পনাকারী কারা, সে রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। আমরা চাই এই হত্যাকাণ্ডের পিছনে এই বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যারা চরম আঘাত হানলো, আমরা চাই সেই ষড়যন্ত্রকারীদের পরিচয় উদ্ঘাটন। যতদিন এই পরিচয় উদ্ঘাটন হবে না, ততদিন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আপনার সুরক্ষিত হবে না। আমাদের দাবি যে এটি শুধু 58 জন অফিসারে মারা যায়নি, তারা বাংলাদেশের সন্তান। আপনাদের কারো ভাই, সন্তানদের বাবা, কারো পিতামাতাদের সন্তান, তারা বাংলাদেশেরই সন্তান, তাদেরকে হত্যা করা হয়েছে, এবং এটি অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা চাই এই হত্যাযজ্ঞ যতদিন বাংলাদেশ থাকবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এই ন্যাক্কারজনক ঘটনা সরকারের হাতে সেনাবাহিনী, কমান্ডো, র্যাব, ট্যাঙ্ক, এপিসি সব কিছু থাকা সত্ত্বেও কিভাবে এতগুলো সেনা অফিসারকে হত্যা করা হলো, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে কোনো দেশের এতগুলো অফিসার হত্যার শিকার হয়নি। আমরা চাই এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে জাতি পালন করবে। তাই জাতীয় শোক দিবস হিসাবে এই দিনটিকে ঘোষণা করা হোক, এবং এর পেছনে ষড়যন্ত্রকারীদের পরিচয় উদ্ঘাটন করে
তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ফারুক আহমেদকে। ফারুক ভাই বলেছেন যে 26 তারিখ বিকাল পর্যন্ত দেখেছেন যে সেনাবাহিনীর ট্যাঙ্ক, সেনাবাহিনী চারদিকে মোতায়েন ছিল। আসলে ফারুক ভাই একটা ইনফরমেশন এখানে একটু ভুল করেছেন আমার মনে হয়। বিকাল 5টার পরে ফজলে নূর তাপস সাহেব নিজে ওই এলাকার এমপি, তিনি ঘোষণা করেছিলেন 1 মাইল এলাকা প্রতি খালি করা দেওয়ার জন্য, জনগণকে সরে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। কেন জনগণকে বিকালবেলা অনুরোধ করলেন? আগে 2 দিন যাবৎ হত্যাযজ্ঞ চলছে, তখন কিন্তু মানুষ ছিল, কিন্তু বিকাল 5টার সময় যখন তাদের সাথে সমঝোতা হয়ে যাওয়ার পর তারা কেন ওই এলাকা খালি করেছিল সেটা একটা বিশাল প্রশ্ন জাতির সামনে। আমি সেই প্রশ্নটি রাখতে চাই, সমঝোতার পর কেন ওই এলাকা খালি করার জন্য, 1 মাইল এলাকা খালি করার জন্য ঘোষণা দেওয়া হয়েছিল? এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বক্কর সিদ্দিক ভাইকে। সৈয়দ আবু বক্কর সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং আজকের এই শোকাবহ দিনের এই আয়োজিত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত ভারাক্রান্ত। 2009-এর ফেব্রুয়ারির 25, 26, 27-এর পর থেকে আজকে আপনাদেরকে আমার বলতে দ্বিধা নেই, আজকে আমার কোনো লজ্জা নেই যে আমি হাসতে ভুলে গেছি। আমার হাসি অফুরন্ত হাসি ছিল আমার জীবনে, আমার হাসি হারিয়ে ফেলেছি। Today's, ladies and gentlemen, if any foreign visitors, ladies and gentlemen, for your kind information, today is the day. This is the 6th anniversary. This is the 6th anniversary of the deepest and saddest sorrow and massacre in Bangladesh, where in the capital city, under the so-called democratic system, in Bangladesh Rifles headquarters, 57 military officers, starting from general to captain, were killed, brutally killed, under the political observation. This is why we are remembering today those souls, and we are praying to the Almighty Allah for their departed souls. I will resort to in Bengali to express my sorrows and my deep expression, my feelings. As a military officer, I served 21 years in Bangladesh Army. I was trained for 2 years in Bangladesh Military Academy and 1 year LPR. That is 24 years of my beautiful time of my life. And I just retired after 2.5 years of my retirement. That incident took place. I was in the capital. I was moving to that place. I was trying to find out. I wanted to see how my colleagues died. I served with all of them, from the general to the captain. I know them personally. I know them deeply. Thank you. আমি আমার বক্তব্যের মাঝে 3টি ধাপ নিয়ে আসব। প্রথম হলো যে এই সামরিক অফিসারদের যে করুণ মৃত্যু, সেই ঘটনাটি অনেকেরই স্পষ্ট মনে নেই বা অনেকেই পুরো এপিসোডটি জানেন না। এটি আমি খুবই সংক্ষেপে আমি বর্ণনা করব। তারপর আসব এখানে পলিটিক্যাল মিলিটারি সলিউশন and basically international and national conspiracy outcome. Then what we are supposed to do now. So first of all, 8:30 25 ফেব্রুয়ারি সকাল 8:30টায় বিডিআর সপ্তাহ, বিডিআর প্রায় 200 বছরের বেশি ঐতিহ্য নিয়ে এর যাত্রা।
1995-তে 1995-তে বিডিআর 200 বছরের ইতিহাস পার করেছে। সেই বাইসেন্টেনিয়াল অনুষ্ঠানটি বিডিআর হেডকোয়ার্টারে সপ্তাহব্যাপী উদযাপিত হয়েছিল আড়ম্বরে। আমি তখন বাংলাদেশ রাইফেলসের একটি ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমার সেখানে 3 বছরের অভিজ্ঞতা আছে। আমি এই ঘটনার সকাল 8:30টায় যখন ঘটনা ঘটছে, 9:30 10টার মধ্যে যখন কিছু কিছু খবর আসছে, তখন প্রথমে আমি বিশ্বাস করিনি যে এ ধরনের একটি ম্যাসাকার। 10:30 11টার সময় যখন দেখলাম যে এন্টি এয়ারক্রাফট ব্রিগেড ফ্রম মিরপুর, সেটি আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর, এন্টি এয়ারক্রাফট ব্রিগেড, এটাকে এক ব্রিগেড বলা হয়। সেই ব্রিগেডের বিমান বিধ্বংসী কামান সহ সেনাবাহিনীর যে কনভয়, সেটি অলমোস্ট বিডিআরের কাছাকাছি এলিফ্যান্ট রোড পার হয়ে, এবং সেটি যখন লাইভ টেলিভিশনে দেখানো হচ্ছে, এবং কিছু মিডিয়া ব্যক্তি যখন ইনিশিয়েটিভ নিয়ে, আপনারা জানেন মুন্নি শাহ বোধহয় প্রথম ছিল যে তার মাইক ধরে দিয়েছিল বিডিআর সৈনিকদের সামনে। এই অ্যাক্টিভিটিসগুলো আমাকে সন্দিহান করে তুলে, এবং আমি দ্রুত কানেক্ট করতে থাকি অফিসারদের সঙ্গে, এমনকি সার্ভিং রিটায়ার্ড সবার সঙ্গে, এবং বুঝতে পারছিলাম এর গভীরতা কঠিন হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 11টার সময় সেনাবাহিনীর কনভয় সেখানে পৌঁছে গেছে। দৃশ্যটি অত্যন্ত করুণ। সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, পুলিশ প্রধান, এমনকি 3 বাহিনী প্রধান, তাদেরকে ডাকা হলো প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আপনারা আশা করছেন হয়তো আমি টক শোতে বলে সবসময় বলি অবৈধ প্রধানমন্ত্রী, দুঃখজনক হলেও সত্য, অবৈধ প্রধানমন্ত্রী আপনারা আমার কাছে উচ্চারণ করতে বলছেন, আমার প্রধানমন্ত্রী বলারও সাধ্য জাগে না, শেখ হাসিনা। এই স্পষ্ট ভাষায় বলতে হবে, আমি অভদ্র কোনো ব্যক্তি না, শেখ হাসিনা। শেখ হাসিনা ডেকেছে কাদেরকে? সকল নিরাপত্তা প্রধানকে। আপনারা প্রতিটি ব্যক্তি, আমি মনে করি ইউ আর দি অ্যাম্বাসেডার। এই লন্ডনে যারা বসে আছেন, এভরিবডি ইজ অ্যাম্বাসেডার ফর দি কান্ট্রি। 160 million people are crying now. If you fail to rescue this nation, এই জাতিকে যদি উদ্ধার করতে আপনারা না পারেন, তাহলে সিরাজউদ্দৌলার মতো পরিণতি হবে। সিরাজউদ্দৌলার আত্মা এখনো কাঁদে, তার ব্যর্থতার জন্য জাতি 200 বছর পরাধীন ছিল। সুতরাং আপনি আমি প্রতিটা ব্যক্তির দায়িত্ব এই জাতিকে উদ্ধার করার। সেদিন সকল নিরাপত্তা প্রধানকে ডেকে জেনারেল তারেক সিদ্দিকীর কিছু প্রশ্ন ছিল, আমাদেরই সহকর্মী, তাদের কাছ থেকে শোনা। এসএসএফ সব হুইসপারিং শুনতে পায়, এসএসএফ এর অফিসাররা ভিভিআইপির হুইসপারিংটাও শুনতে পায়। বলছিল কত সময় লাগতে পারে মঈন সাহেব, শেখ হাসিনা নাম করেও ডাকে অনেক সময়, উনি নাম করে ডাকতে থাকে সবাইকে। বিশাল তার গর্ব, বিশাল তার এই দেশ, তার পিতার দেশ, বাবার দেশ, সুতরাং সবাইকে নাম করে ডাকতে থাকে। মঈন কতক্ষণ সময় লাগবে? সে উত্তর দিয়েছিল, যেটি প্রকাশ্যে মিডিয়াতে মঈন আহমেদ বলেছিল, হয়তো 2 ঘন্টা লাগতে পারে। 11টা, 12টা, 1টা, 2টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা দিয়ে 57 জন অফিসারকে হত্যা করা হলো। সেদিন তারা বলেছিল, আপনারা জানেন মিডিয়াতে এসেছিল, মঈন আহমেদ দাঁড়িয়ে বলেছিল যে উই আর দি সাবসার্ভিয়ান, দিস ওয়াজ দি ওয়ার্ড, আই রিপিট, উই আর দি সাবসার্ভিয়ান। দ্যাট মিনস মঈন আহমেদ পলিটিক্যাল গভর্নমেন্টের সার্ভেন্ট। অ্যাকসেপ্টেড, ফাইন। যদি প্রধানমন্ত্রীর বা শেখ হাসিনার বাসা আক্রমণ করা হতো, জাতি জানতে চায়, যদি মঈন আহমেদের বাসা আক্রমণ করা হতো, তাহলে সে কার সার্বিয়ান থাকতো, কার আদেশ নিত? সুতরাং এটি কি চায়নার ষড়যন্ত্র? এটি কি আমেরিকার ষড়যন্ত্র? এটি কি মোসাদের ষড়যন্ত্র না রয়ের ষড়যন্ত্র? সেটি আমার প্রশ্ন না। প্রশ্ন রাজনৈতিক চেয়ারে বসে প্রধানমন্ত্রী হিসাবে, হেড অব দি গভর্নমেন্ট হিসাবে কোরআন শপথ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সকল কিছু আপনার হাতে নিয়ে সকল বাহিনী প্রধানকে আপনি মিউটিনিতে, কোনো সেনা বিদ্রোহ হলে এটিকে
সেনা আইনের ভাষায় বলা হয় মিউটিনি, সেটি সেনা ধারায় আইনে বলা হয় মিউটিনি। মিউটিনিকে যদি দমন করতে হয় আরেকটি সেনা গ্রুপের মাধ্যমে সেটি করতে হবে। যদি না করে, যারা করবে না তাদের সমান পরিমাণ পানিশমেন্ট, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আমি একজন সেনা অফিসার, আমি এখন আইনের ছাত্র হিসেবে সিভিল মিলিটারি লয়ের সমন্বয়ে বলছি, দুজনেই সমানভাবে সাজাপ্রাপ্ত হবে। যে মিউটিনি করবে এবং যে মিউটিনি দমন করবে না। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন পলিটিক্যাল প্রশ্ন, যে সেই সময়ের শেখ হাসিনা কি আদেশ দিয়েছিল সেখানে আমি পরে আসছি। আমি ভারাক্রান্ত অবস্থায় আমি হারিয়ে ফেলছি আমার ধারাবাহিকতা, আপনি আমাকে ক্ষমা করবেন। সেই সকাল 10:30, 11টা, 12টা, 12টার একটি দৃশ্যপট আমি আপনাদেরকে নিতে চাই। আমার কোর্সমেট, আমার ব্যাচমেট, আমরা কোর্সমেট বলি, আমি 12 লং কোর্সের অফিসার। আমি 83 থেকে 85 2 বছর প্রশিক্ষণ নিয়ে 85তে কমিশন প্রাপ্ত হই। কুমিল্লা সেনানিবাস থেকে সারা বাংলাদেশের সকল সেনানিবাসে কাজ করেছি। সর্বশেষ 2003 থেকে 2006 পর্যন্ত আমি 3 বছর বঙ্গভবনে বিশেষ দায়িত্ব পালন করি এবং 2006-এ আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানি, ব্যাটালিয়ন, ব্রিগেড, আর্মি হেডকোয়ার্টার এবং জাতিসংঘ বাহিনীতে বিশ্ব শান্তির জন্য কাজ করি। আজকে আপনাদেরকে আমি বলছি, সেদিন 12:30টার সময় আমার কোর্সের বেস্ট ক্যাডেট, যাকে দেখলে জাস্ট 5 ফিট 4 ইঞ্চি লম্বা দেখতে, একজন কালো একটি ছেলে, বাট এবার প্রডিউস বেস্ট ক্যাডেট ইন রাজশাহী ক্যাডেট কলেজ, যিনি ছিলেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে স্পেশালিস্ট, 4টি বছর চায়না ল্যাঙ্গুয়েজ করে এসে ক্যাপ্টেন অবস্থায় তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে তিনি চাইনিজ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছেন। বন্ধুগণ, সেদিন আমি বলেছিলাম, আমি ম্যাডামের কাছে গিয়ে তার ব্যাপারে একটি কথা বলেছিলাম, আমি সেইটুকু পরে আসছি। সে রংপুর সেক্টর থেকে এসেছিল এই বিডিআর সপ্তাহ উদযাপন করার জন্য সেক্টর কমান্ডার হিসেবে, তার স্ত্রী এবং একমাত্র কন্যা নিয়ে। তার স্ত্রী এবং কন্যা তখন অফিসার মেসে। এই প্রথম যখন আক্রমণ আসে, যখন এলোপাতারি গুলি চলতে থাকে দরবার হলে, তখন অফিসাররা অনেকেই পালিয়ে যায়। প্রায় 200 অফিসার সেখানে উপস্থিত ছিল। সেখান থেকে 57 জনকে হত্যা করা হয়, বাকিরা বের হয়ে আসতে পেরেছিল। আফতাব বের হয়ে এসেছিল, কর্নেল আফতাব বের হয়ে এসেছিল। এসে তারপর মনে পড়েছে তার স্ত্রী তো ভিতরে আছে, এলোপাতারি গুলি চলছে, তার স্ত্রী সন্তানকে বাঁচাতে হবে। স্বামী এবং বাবা হিসাবে তার জীবনকে বাজি রেখে তিনি ক্রল করে অফিসার মেসের উত্তর পাশ দিয়ে ধান কেট দিয়ে ক্রল করে সে ওয়াল টপ গিয়ে সে রুমে ঢুকে যায়। রুমে ঢুকতে যে সে যখন দেখে যে রুম তছনছ অবস্থায়, তখন সে দিশেহারা অবস্থায় রুমের সামনে যাওয়ার সাথে সাথে কয়েকজন সৈনিক এসে তাকে গুলি করে। তখন বাজে 12টা। 12:30টার সময় বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আইকেবি, তখন কমান্ড্যান্ট মিরপুর স্টাফ কলেজ, তার সাথে 2 জন লেফটেন্যান্ট কর্নেল, বর্তমানে ব্রিগেডিয়ার জগলুল এবং বর্তমানে জেনারেল আনোয়ার, দুজনেই আমার ব্যাচমেট। তাদের কাছে সে টেক্সট পাঠায় বন্ধু হিসেবে যে সেভ আওয়ার সোল, আমরা অনেকে বেঁচে আছি, আমার বুক দিয়ে রক্ত ঝরছে, আমাকে বাঁচা, আমাকে এখনও যদি তোরা রক্ষা করিস আমি বেঁচে যাব। আমার গুলি হার্ট বিদ্ধ করে নাই, বাট অন্য পাশ দিয়ে গেছে, বাট আমার রক্ত হচ্ছে প্রচুর, আমাকে রক্ষা কর। 12:30, হয়তো বা 1টার সময় কেউ এসে আবার নতুন করে গুলি করেছে, তাকে হত্যা করেছে, অথবা সে এমনিতেই তার প্রাণ হারিয়েছে। 1টা 2টা এইভাবে চলে গেল। জাতির বিশাল প্রশ্ন, আমি মিলিটারি স্পেশালিস্ট হিসাবে বা সামরিক বিশেষজ্ঞ হিসেবে এই জাতিকে আমার বোঝাতে হবে না। জাতির অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন, সেনাবাহিনী প্রধান, রাজনৈতিক যত সিদ্ধান্তই হোক না কেন, আমাদের শপথ সেটি ছিল কোরআন টাচ করে, পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমরা পবিত্র কোরআন স্পর্শ করে আমরা শপথ করেছি, যেইখানে যাইবার আদেশ করা হোক না কেন সেইখানেই যাইব, তবে সেটি হতে হবে লফুল কমান্ড, সেটি হতে হবে লফুল কমান্ড। সারা পৃথিবীতে দৃষ্টান্ত আছে, সারা পৃথিবীতে দৃষ্টান্ত আছে, বাংলাদেশেই দৃষ্টান্ত আছে। আমি আপনাদের দৃষ্টান্ত দিচ্ছি,
1994-এ বিএনপি গভর্নমেন্টের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন একটি ঢাকায় হেডকোয়ার্টারে আনসারের একটি বিদ্রোহ হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বেগম খালেদা জিয়া 10 মিনিট সময়ও নেয়নি। তিনি বলেছিলেন, আই ওয়ান্ট টু রিজলভ ইট, দি টাস্ক ইজ ইয়ার্স। ডিজি বিডিআরকে বলেছিল যে ইট ইজ ইয়োর হেডেক, ডিসাইড নাও হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ওয়াল ভাঙবে না ফায়ার করবে না ট্যাঙ্ক চাও, তুমি যা চাও, আমার সেনাবাহিনী আছে, এয়ারফোর্স আছে, তুমি বিডিআর আছো, ডিসাইড ইট, সলভ ইট রাইট নাও মিলিটারিলি। আনসার অস্ত্র নিয়ে বিদ্রোহ করেছে, একটা ফায়ার করেছিল না 82 মিলিমিটার রকেট লঞ্চার, দ্যাট ইজ কল ইস এ শোল্ডার কন্ট্রোল, আপনারা অনেকেই দেখেছেন, ফায়ার করলে যে কোনো ওয়াল ভেদ করে যায়। এটার নাম বিডিআরের এই অস্ত্রটার নাম ব্লান্ডিসাইড। ব্লান্ডিসাইড দিয়ে একটা ফায়ার করেছিল গেটে, সকল কাওয়ার্ড বিড়াল এই যারা বিদ্রোহ করেছিল সব অস্ত্র ফেলে হাত উপরে উঠিয়েছিল। উইদিন হাফ অ্যান আওয়ার আমার এক স্টুডেন্ট কক্সবাজার থেকে এসেছিল আনিস, তাকে আমি বলেছিলাম টেক দি রিস্ক, জাতির জন্য মরতে হলে মরো তুমি, আমি তোমাকে আমি সেই দোয়া করছি যে তুমি বি দি উইনার। অ্যান্ড হি সেড আফটার ফায়ারিং জাস্ট আফটার 1 hour হি সেড, স্যার উই হ্যাভ ওন দি গেম, ওয়ান ফায়ার ওয়াজ এনাফ, ওয়ান ব্লান্ডিসাইড ফায়ার। শুধু বিডিআর হেডকোয়ার্টারের সামনে যখন ট্যাঙ্ক, যখন এন্টি এয়ারক্রাফট ক্যানন ছিল, ওয়ান ফায়ার ওয়াজ এনাফ, 7000 কাওয়ার্ড বিড়াল সেখানে হাত উপরে দিয়ে দাঁড়াতো। It was half an hour was enough. Commando battalion-এর যে কমান্ডার, হি ইজ মাই ব্যাচমেট, তৌহিদ সেড, দোস্ত আমরা তৈরি আছি, আমরা অনলি 45 মিনিটসে ল্যান্ড করতে পারতাম বিডিআরের সকল গ্রাউন্ড, ধানমন্ডি গ্রাউন্ড সবখানে। এত কিছুর কোনো দরকার ছিল না, শুধু 46 ব্রিগেড, এন্টি এয়ারক্রাফট ব্রিগেড এবং সিগন্যাল ব্রিগেড এবং ঢাকার যে হেডকোয়ার্টার যে এলিমেন্টগুলো আছে ইনক্লুডিং ট্যাঙ্ক, সেখানে 5000 ফোর্স অর্গানাইজ করা যেত। র্যাব ব্যাটালিয়ন ওয়াজ রেডি টু রেস্কিউ গুলজার, দি ফেমাস গুলজার, কর্নেল গুলজার। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি শেষ করতে পারবো না, আমার বুক ফেটে যায়, এটি নিয়ে আমি বর্ণনা করলে আর শেষ হবে না। আমি আসছি পলিটিকো সাইডে। পলিটিক্স ইজ এভরিহোয়ার, হু সেড আই ডোন্ট ডু পলিটিক্স? আমার এখানে 50 জন বন্ধু আছে, এই সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার আছে, তারা 3টি কারণে পলিটিক্স করে না। প্রথমত, পলিটিক্স ইজ ভেরি স্লিপারি, বাংলাদেশি মডেল অফ পলিটিক্স ইজ ডার্টি। আর আওয়ামী লীগ এটাকে করে তুলেছে বিশ্বের মাঝে চরম পচা একটি পলিটিক্স। এই 3টি কারণে তারা আসতে চায় না। আর সবচেয়ে বড় জিনিস, পৃথিবীতে জীবনের মায়া সবচেয়ে বড়, কারণ আল্লাহ পাক যে জীবন দিয়েছে মানুষ সেটি কেড়ে নিবে, সেটি কেউ চায় না। আজকে এখানে এসে যদি এই মালেক সাহেব বা মাহিদুর রহমান সাহেবের সাথে ছবি তুলে, তাহলে কালকে এয়ারপোর্টে ঢুকলেই তাকে নিয়ে জেলে ঢুকাবে। এই যে কঠিন সত্য, এই সত্য এবং বাকি 3টা যে বললাম, এর জন্য সেনাবাহিনীর অফিসার একদম শুরু থেকে ট্রেনিং থেকে শেষ পর্যন্ত তারা বাংলাদেশি মডেলের পলিটিক্সকে পছন্দ করে না। আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনি আসেন কেন? বহুবার ঘৃণা করেছি, বারবার হেট করেছি। আমার জীবনের শুরুতে ছাত্র অবস্থায় আমি টকশোতে বলি, লক্ষ লক্ষ ছাত্রকে জিজ্ঞেস করেন, যদি একটা ছাত্র বলে আমি পলিটিক্স করব, আমি জীবনে পলিটিক্স করব না। তার মানে শিশু বয়সে যে হেট করে পলিটিক্সকে, সেনাবাহিনীতে এসে যে হেট করে পলিটিক্সকে, সেনাবাহিনী অফিসারকে 3টি আদেশ দেওয়া হয় ট্রেনিংয়ের সময় এবং সারা জীবনে, ডোন্ট টক অন 3 things. 1 is politics, because there is no end to it. 2 is regarding religion, because there is no end to it. Do not bring it in the uniform. And 3rd is women. Do not talk on the women, because women is your mother, women is your sister, women is your wife. So you cannot bring dirty thing on that. Women is respected. Okay, politics I take it as a respected, and religion is also respected. But different perspective military officerরা, বাংলাদেশি মিলিটারি অফিসাররা এখানে আসতে চায় না। আপনি উদাহরণ দেন, পৃথিবীর যে কোনো ধরনের বড় লিডারশিপের মাঝে টপ ফ্রন্টে আছে, আপনি সিঙ্গাপুর যান, মডেল এশিয়ান, আপনি যান এতে এদেশে চার্চিল, দি ওয়ান অফ দি বেস্ট প্রেসিডেন্ট, হি ওয়াজ দি মিলিটারি অফিসার, প্রাইম মিনিস্টার। সো দেয়ার ইজ এ মডেল। প্রেসিডেন্ট জিয়া রহমানের 10 বছর, 71 থেকে 81, পৃথিবীর কোনো ইতিহাস নাই। আপনি 2000 বছরের ইতিহাস নিয়ে আসেন, এত বড়, এত সিরিজ অফ সাকসেস। সেই শুধু ঘোষণা নয়, স্বাধীনতার ঘোষণা নয়, যুদ্ধ 9 মাস, তারপরে প্রেসিডেন্ট, ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ওয়ান অফ দি ওয়ার্ল্ডের ইয়াংগেস্ট প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, যে 40 at the age of 40 he was the president of Bangladesh, and at the age of 45 years 4 months he died. Mashallah,
আল্লাহর কাছে অনেক শুকরিয়া। হি ডাইড লাইক এ হিরো, হি ওয়াজ কিলড এগেন। আজকে যে বেদনা 57 জন অফিসারের ফ্যামিলি পাচ্ছে, সেই বেদনা তারেক রহমান সাহেব তার বুকে ধুক ধুক করে বাচ্ছে। তার হৃৎপিণ্ড বারবার কেঁপে উঠে যখন তিনি হারিয়েছিলেন অনলি 15 বছর বয়সে তার পিতাকে। সেটিও ছিল সেনাবাহিনীর কু। সেনাবাহিনীতে কিছু কুলাঙ্গার আছে। সেনাবাহিনী পলিটিক্সে যেমন কুলাঙ্গার থাকে, সেনাবাহিনীতে কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য হত্যাকাণ্ড ঘটেছিল, যার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম একজন স্টেটসম্যান আমরা হারিয়েছি। আজকে 78 বছর বা 79 বছর বয়সের যুবক থাকতো জিয়াউর রহমান বেঁচে থাকলে, তিনি এই দেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিণত করতেন। তার যে গতি ছিল, সেই গতি ছিল রকেট স্পিড। আজকে আমরা বিধ্বংস অবস্থায় দাঁড়িয়েছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তারই আদর্শের ঝান্ডা হাতে, তারই আদর্শের ঝান্ডা হাতে গত 2টি যুগ বেগম খালেদা জিয়া এই দলটিকে মহাপ্রলয় থেকে টেনে এনে এই পর্যন্ত নিয়ে আসছেন। তারই ঝান্ডা হাতে আজকে 50 বছরে দাঁড়িয়েছেন তারই পুত্র তারেক রহমান। আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে আমি পলিটিক্যাল ফ্লেভারটুকু এই জন্য নিয়ে আসলাম যে নোবডি ইজ বিয়ন্ড পলিটিক্স, এভরিবডি ইজ পলিটিক্স। A chief of army staff has to salute always the politician, but এখন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ চাচ্ছে চিফ অফ আর্মি স্টাফ শুড কিক আউট দ্যাট লেডি। এই মুহূর্তে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হোক। বাট যদি প্রশ্ন হলো যে ক্যান হি রিয়েলি ডু দ্যাট? আসুন পলিটিক্যাল সংবিধান দেখি। 15তম সংশোধনী, 15 সংশোধনী বাংলাদেশের 44 বছরের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। আমি অনেকগুলো বিষয়ে যাব না, ছোট্ট একটি বিষয়ে যাব। আর্টিকেল 7 ইজ দি হার্ট অফ সংবিধান। আর্টিকেল 7-এ বলা হয়েছে পিপুল ইজ দি সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। আর সেটি কিভাবে এক্সারসাইজ হবে? থ্রু এ সিস্টেম অফ ডেমোক্রেসি, বাই ইলেকশন দি মেম্বার অফ পার্লামেন্ট উইল রিপ্রেজেন্ট দি পিপুল। সেই আর্টিকেল 7-এর সবচেয়ে শক্তিশালী বিষয়টি কি? দেয়ার উইল বি এ রেফারেন্ডাম অর প্লেবিসাইট। হোয়াট ইজ প্লেবিসাইড অ্যান্ড রেফারেন্ডাম? সারা পৃথিবীতে যে কোনো ধরনের আইনকে, একটি মৌলিক আইনকে জনগণের জন্য যদি সেটিকে সিদ্ধ করা হয়, সেটিকে যদি লেজিটিমেট করা হয়, তাহলে রেফারেন্ডাম দেওয়া হয়। সেটি এক্সারসাইজ করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম। আপনারা শুনে অবাক হবেন, এটি অনেক বারবার শুনছেন একটি ব্যক্তির কাছ থেকে। এখানে দাঁড়িয়ে তিনিও বলেছিলেন, ডক্টর তুহিন মালিক, যিনি আমাদের জাতীয়তাবাদের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি ইন্টেলেকচুয়াল ফাইট করে যাচ্ছেন। তিনি বলেছেন আর্টিকেল 7-এ একটি ধারা যোগ করা হয়েছে, কোতে তা বলা হয়েছে যে জনগণের প্লেবিসাইড, জনগণের মতামত এগুলোর দরকার নাই। এর মাধ্যমে এই 15তম সংশোধনীর মাধ্যমে চিরঞ্জিত সংশোধনকে এই সংবিধানকে চুরি করে ফেলেছে। আমরা তেমন একটি পর্যায়ে এসে এখন কি হচ্ছে? কালকে শেখ হাসিনা বলে দিয়েছে উত্তরপাড়া সাহস পাবে না, কারণ আমি ক্যাপিটাল পানিশমেন্ট বসিয়ে দিয়েছি। কোন সেনাবাহিনী আজ পর্যন্ত বলে কয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বলে যে কি গদি দখল করে, বলে কয়ে করে না। বাংলাদেশের এই চরম প্রেক্ষাপটে যে কোনো সময়ে, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো অবস্থায় এই সেনাবাহিনী, আপনারা মনে করবেন না যে সেনাবাহিনী ঘুমিয়ে আছে। এনি টাইম এই দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে যে কোনো সময় আসতে পারে। আমি আপনাদেরকে এই বলে বুঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনী এসে দেশ শাসন করবে বা এটি কোনো পার্মানেন্ট সলিউশন নয়। গণতন্ত্র গণতান্ত্রিকভাবেই সামনে যেতে হবে। গণতন্ত্রের সলিউশন গণতান্ত্রিকভাবেই করতে হবে। আমার আবার ফিরে যাচ্ছি এই 57 জনের কঠিন অবস্থানে। ইনফ্যাক্ট আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টা হচ্ছে সেটি হলো সিটিজেন মুভমেন্ট। ইয়েস, পিপল ইজ দি সোর্স অফ পাওয়ার, সিটিজেন ইজ মুভিং and worldwide, and beside Westminster is the 1000 years civilization, and if you talk about democracy, it has started from here for the whole civilization. So again Allah পাকের কাছে অশেষ শুকরিয়া, সবাই বলুন আলহামদুলিল্লাহ। Thank you very much. This is the place from where your leader, my leader, 160 million people's leader has started on 4th December. He said, was it 4th January? Sorry, I correct. He said, এই সরকার অর্থাৎ অবৈধ সরকার, এই ফেসিবাদ,
এই শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো কিছু থামাথামি নাই। এই আন্দোলন চলবে, এই যে কোনো ফর্মে আন্দোলন চলবে। হি টুক ওভার দি কমান্ড, হি হ্যাজ টেকেন ওভার দি কমান্ড। লিডার ডাজ ইট, লিডারকে কেউ বলে দিতে হবে না। হি ডিড ইট, আই স্যালুট ইউ। And he did the best thing. He handed over the command to the Trinamool. He has taken over and he has handed over to the Trinamool. আজকে তৃণমূলকে অশেষ শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 50 দিন, একটু আগে আমি পোস্ট দিয়েছি আমার সাইটে, 50 days আজকে নিয়ে 50 days আপনার আমার নেত্রী, গণতন্ত্রের নেত্রী, পৃথিবীর ইতিহাসে সে একজন কিংবদন্তি। তার ভোটের সংখ্যা কিংবদন্তি। আমেরিকান ফোর্বস একটি পত্রিকার সমীক্ষা অনুযায়ী 2004, 5 এবং 6 তিনি 14তম, 24তম এবং 33তম মোস্ট পাওয়ারফুল ডেমোক্রেটিক লিডার ইন দি ওয়ার্ল্ড। দ্যাট লেডি ইজ আন্ডার ক্যাপটিভমেন্ট। তাকে খাবার দিতে দেওয়া হচ্ছে না, তার সকল অধিকার, সকল মানবাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা যারা বেঁচে আছি 100 বছর পরেও আমাদেরকে মানুষ ঘৃণা করবে। তাই আজকের এমন একটি চরম পরিণতিতে আমি মনে করি Allah is again kind. It is the right point, center point from where the political revolution, people's revolution has to be started, and it has started on 4th January. সেখান থেকে আমরা সকলের, আমি যে বিষয়টা বলবো যে বিডিআর হেডকোয়ার্টারে যদি আবার যাই, তাদের মৃত্যু, এই শোক, এই কঠিন শোককে ডিফাইন করার কিছু নাই। এখানে শুধু কষ্ট, এর শুধু বুকের বেদনা। এই বেদনাকে, এই কষ্টকে আমরা শক্তিতে পরিণত করতে হবে, এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমার কলিগ বলেছে এটি জাতীয় শোক। এটি কি সেনা শোক দিবস না জাতীয় শোক, কোন নামে ডাকা হবে জানি না, বাট এটি 16 কোটি মানুষের শোক। এটি জাতীয় শোক হিসেবে আমরা অলরেডি পালন করছি, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পালন করব। আর আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের আজকে এই সিটিজেন মুভমেন্টে যে আহ্বান জানিয়েছে, আজকে এমন একটি বিষয় নিয়ে যিনি ডাক দিয়েছেন, মালেক ভাই, সবার প্রিয় মালেক ভাই, তাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা হাজির হয়েছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক ভাইকে। আমি শুধু একটি কথা বলতে চাই, কর্নেল গুলজার সহ 15 জনের বেশি অফিসারকে মাত্র একদিনের নোটিশে বিডিআর সদর দপ্তরে আনা হয়েছিল। কেউ কেউ এসে ওই দরবারে জয়েন করেছিল, তাদেরকে ইনস্ট্যান্ট বদলি করা হয়েছিল, তাৎক্ষণিক বদলি যাকে বলা হয়, তাৎক্ষণিকভাবে তাদেরকে ওইখানে যাওয়ার কথা। কেন তাদেরকে তাৎক্ষণিক বদলি করা হয়েছিল সেটি জাতি জানতে চায়। আমার মনে হয় সেই প্রশ্নের উত্তরও আমাদের একদিন জানতে হবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক সেনা কর্মকর্তা জনাব ইমরান চৌধুরীকে। জনাব ইমরান চৌধুরী। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের সভাপতি ও বাংলাদেশের লন্ডন প্রবাসী ভাইরা, বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আমি রাজনীতি কম বুঝি, তবে এটা বুঝি যে বাংলাদেশ আমার। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমার সম্পর্ক 3 পুরুষের। আমার বড় ভাই শহীদ বাবুল 1971 সালে 21শে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া কুরুল্লা খালের পাশে বন্দি অবস্থায় তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল, যেটা নাকি পাকিস্তান আর্মির 86 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ব্রিগেড হেডকোয়ার্টারের সামনে, যেখানে আমাদের কেউ যে বা মুক্তিযোদ্ধা বা রাস্তার রাখাল বা গরিব কৃষক কেউ যে আমার ভাইয়ের লাশটা নিয়ে আসতে পারে নাই। ওইখানে সে পচে একদিন বাংলার মাটির সাথে মিশে গিয়েছিল। সে 4 বেঙ্গলের একজন FF ছিল। চার্লি কোম্পানি লেফটেন্যান্ট আজিজ বীরুত্তমের সাথে সে যুদ্ধ করতে করতে নবীনগরের বিটগন নামক এক গ্রামে ধরা পড়ে গিয়েছিল 11 জনের সাথে।
তারপরের সম্পর্ক আমার বাবার। আজও মনে পড়ে, I think it is, if I'm not wrong, it was 28th of January or 31st of January, 1972. আমি অবশ্য ডেটটা কনফার্ম করার জন্য আমার যে কোর্সমেট আছে ব্রিগেডিয়ার ফারুক স্টাফ কলেজে, ওকে আমি একটা ইমেল করেছিলাম সকালে যে তুই তো 18 বেঙ্গলে কমিশন পেয়েছিলি, কাইন্ডলি আমাকে একটু জানা যে 18 বেঙ্গলের রেজিংটা কখন হয়েছিল, কোন ডেটে, বিকজ আই এম জাস্ট লিটল বিট কনফিউজড। এনিওয়ে, আপনাদেরই খুব পরিচিত জায়গা খাদিমনগর, পলিটেকনিক্যাল, যুদ্ধের বিভীষিকার এক নজির সেটা ছিল। চতুর্দিকে গুলি, চতুর্দিকে পাকিস্তানি আর্মির গাড়ি পুড়ে গেছে, ওর মধ্যেখানে ফোর্থ সেক্টর যেটা ছিল, ফোর্থ সেক্টরের সুবেদার মেজর ছিলেন আমার বাবা। সিলেটে খাজানসি বাড়ি এবং সিলেটের ব্লুবার্ড স্কুলে ছিল ওটার হেডকোয়ার্টার। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের টোটাল যতগুলো জুনিয়র কমিশন অফিসার ছিলেন তার মধ্যে হিসাব করে দেখা গিয়েছিল যে আমার পিতা মনে হয় নাম্বার 3 অথবা নাম্বার 4 সিনিয়র মোস্ট ছিল। তারপর আমার আজও মনে পড়ছে সে এবং তৎকালীন মেজর রব, পরে উনি মেজর জেনারেল হয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার সময়ে, ওনাকে অনেকদিন এরশাদ এবং অন্যান্যরা দাবিয়ে রেখেছিল। উনি এসসি ছিলেন, আমাদের সিলেটের শামীম ভাইয়ের বোনের হাজবেন্ড, আওয়ামী লীগের শামীম ভাই, আরেকটা পরিচয় দেই। উনি এবং আমার বাবা দুজনে মিলে 18 বেঙ্গলের ফ্ল্যাগটা উড়িয়েছিলেন। এই হলো আমার সেকেন্ড কানেকশন উইথ বাংলাদেশ আর্মি। দি থার্ড কানেকশন ইজ I was commissioned in East Bengal Regiment. আজকে আমি 25 বছর পরে আমার রেজিমেন্টে টাই পড়েছি। তারপর আরো অনেক ঘটনা। আমার বোন ছিলেন আর্মিতে, আমার ভাগনা চাকরি করেন আর্মিতে। এভরিবডি ইজ ইন দ্য আর্মি। মাই গ্র্যান্ডফাদার সার্ভড উইথ দি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি 13th and 17th Lancers, and he was taken into prisoner of war in Tobruk in Libya, 1917 or 18, I can't exactly tell you the date. Anyway, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা এই প্রশ্নগুলো নিয়ে চলে যান, একটু চিন্তা ভাবনা করেন। চিন্তা ভাবনা করে ভেবে দেখুন যে বাংলাদেশ কতদিন এইভাবে we will continue to pay all these undue debts. আমরা কতদিন এই ঋণ পে করব? I don't buy, আমার আর্মির যারা ভাইরা এখানে কথা বলেছেন, they are like my brothers. আমি ওনারা যারা এখানে আছেন তাদের কাউকে আমি চাকরিতে দেখি নাই, কারণ আমি তার অনেক আগেই চলে এসেছি। বাট আমি সবসময় যখন আর্মিতে ছিলাম, I didn't like Bangladesh Army because this is not the army for someone who has a little bit of brain and who has the audacity and guts to think a bit of lateral thinking. They don't want you. They want a bunch of chamchas. I'm sorry. They want somebody can lick the senior's boots. I'm a son of a freedom fighter. I'm a brother of a শহীদ মুক্তিযোদ্ধা। আমি নিজে পরিচয় দিতে চাই না, আমি আগরতলার মুক্তিযোদ্ধা ওয়ার্ড জিপি হসপিটালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেছি, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা করা হতো। I don't want to be a freedom fighter. I'm not interested. I don't need any credentials. I have paid enough debt for my own country. But problemটা হচ্ছে, I don't buy this idea. How long Bangladesh is going to give this lame excuse? Come on, wake up, Bangladesh. Sheikh Mujibur Rahmanke mara hoise, we blamed next morning, oh, Baxter and CIA has done it. আমার নেতা, যাকে আমি আইডল হিসেবে মনে করেছি ছোটবেলায়, যাকে আমি দেখে
26শে মার্চের বক্তৃতা শুনে মনে মনে প্ল্যান করেছিলাম যে যদি আমি কোনোদিন আর্মিতে যাই আই উইল ফলো দিস ম্যান। তাকে যখন মারা হয়েছে উই ব্লেম জিয়াউর রহমানকে। নাও বিডিআরে মারা হয়েছে উই ব্লেমিং অ্যানাদার ইন্ডিয়ান এজেন্সি, দিস দ্যাট। দ্যাটস নট এন এক্সকিউজ। দিস ক্যানট গো অন। আমরা কিছু করি না, বাকিরা এসে সব কিছু করে দিয়ে যায় আমাদের জন্য। এনিথিং ব্যাড, somebody else has done it. Anything good, I have done it. I'm the champion. No, you are not. Who is bigger? Is Bangladesh bigger or Bangladesh Army bigger? Is it? Doesn't look like. It doesn't look like. Why are you clapping and you want to bring IKB to power? Why? Why did I lose my brother? Yahya Khan was better off. Ayub Khan was better off. You guys made me lose my brother. You guys made me suffer 9 months in a destitution in a refugee camp in India, stood for a ration queue all day, went to the jungle to get some firewood for my mom to cook. My brother was a freedom fighter. My sister was a freedom fighter. I was the only 10-year-old at home to look after my 2 young brothers and my mom. And we are living in a refugee camp in Agartala, Shurja Moninagar special camp. You guys have made me do all of that to again have the army in the pedestal. Why? It is the fault of the army. Come on, wake up. The army, it is a non-organic army we have inherited. It is not an organic army. কথাটা খুব অপ্রিয় লাগতেছে, but think about it. আর্মি ৭৪-এ ডান্ডা দেওয়া শুরু করলো প্রথমে গিয়ে আমাদেরকে। দেশ স্বাধীন করলাম যুদ্ধ কইরা, শেখ মুজিবুর রহমান আর্মিরে পাঠাই দিল, দিয়া আর্মিকে লোকজনের পিটানো শুরু করে দিল। মেজর ডালিম, মেজর শাহরিয়ার, ঢাকা টাউনে, আমি তখন ওয়েস্ট ইন্ডিজ স্কুলে পড়ি। নিউ মার্কেটের মোড়ে মহিলাদেরকে পিটানো শুরু করলো। ব্লাউজ ঠিক নাই কেন, শাড়ি ঠিক নাই কেন? কাম অন ম্যান, দ্যাটস নট ইয়োর জব। দেন 82, Ershad again comes into power. He washes everything off. He sends every army in the whole districts, go and streamline everything in Bangladesh. Jihad. Durnitir against jihad. We did not fight to have a monstrous army. 15 বছর তোমরা দেশটার 12টা বাজাইছো। You have eaten up all the institutions in Bangladesh. পুলিশ, তুমি এসপি হিসেবে চলে যাও। বিডিআর, হ্যাঁ, 1958 থেকে এই ইপিআরকে আইয়ুব খান স্বেচ্ছাচারিতার মাধ্যমে দখল করে আর্মির জন্য একটা খানা বানাইছে, যাতে করে আর্মির যত নন ক্যাটাগরি লাল্লু পাঞ্জু অফিসারকে কোথাও ডাম্প করা যায়। সেই লেগাসি 1973-তে যখন বিডিআর প্রতিষ্ঠিত হলো 3rd মার্চ, ওই দিন শেখ মুজিবুর রহমান সিগনেচার করলো, জেনারেল ওসমানী সিগনেচার করলো যে হ্যাঁ বিডিআর আজকের থেকে প্রতিষ্ঠিত হবে, আমরা রক্ষী বাহিনী এখান থেকে 11 নম্বর থেকে সরিয়ে নিয়ে যাব 1 ঘন্টার ভিতরে, এবং বিডিআরের নিজস্ব অফিসার থাকবে। বিকজ বিডিআর কিন্তু এখানে ভুলে যায় না, উই ফ্যান্সি নেম দিয়ে তো লাভ নাই ভাই। ইউ বাই এ ছাগল, ইউ ফিড এ ছাগল, ছাগলের ফডার, নট এ গরুর ফডার, মানে খাদ্য। ছাগলকে রাখতে হলে ইউ মেক এ লেসার হাইট হাউস, ইউ ডোন্ট হ্যাভ টু মেক এ বিগার হাউস লাইক এ গরু, রাইট? Now you got a chagol, you got a chagoler ghor, and you're giving him a chagoler food, and you are asking him to do a goru's job. Why? Why should he do it? He's a human being. Bangladesh Army institutionally wrong, corrupt. I'm not blaming any officer, I'm blaming Bangladesh Army. বাংলাদেশ আর্মি এটাতে ডাম্পিং করার জন্য যত অফিসার কোনো কামে লাগে না, সানাউল্লাহ টাইপ যত অফিসার আছে, 2 নম্বর যত অফিসার আছে, পাঠায় দাও এখানে। 1999-এ একবার গ্যাঞ্জাম হচ্ছে,
আমার কোর্সমেট তখন মেজর মাহবুব আমারে বলল যে এই ঘটনা। ওইটা জেনারেল আজিজ, আমাদের সিলেটের বীরুত্তম জেনারেল আজিজ সামহাও ম্যানেজ করছে। 2008-এ আর্মি অফিসারদের মারা ফেলছে। আমার কোর্সমেট মারা গেছে, শাকিল ভাই মারা গেছে। শাকিল ভাইয়ের ছেলে এখানে। শাকিল ভাই আমার খুবই ক্লোজ লোক। শাকিল ভাইকে আমি যিনি যখন উনি ক্যাডেট ছিল, আমার কোর্সের 8 জন অফিসার মারা গেছে। হাইয়েস্ট নাম্বার অফ অফিসার মারা যাওয়াদের মধ্যে আমার কোর্সের 8 জন। আমার কোর্স থেকে আমি একমাত্র প্রথম বের হয়ে আসছি, অ্যান্ড দেন আই লেফট বাংলাদেশ ফর গুড। বাট I have not left Bangladesh. I keep in touch with my friends every day in, day out. I speak to them almost every week. Any army officers from 1st BMA থেকে শুরু করে, মেজর সাইদ ইস্কান্দার থেকে শুরু করে 8 long course, 9 long course, 10, 11 যাদেরকে আমি বিএমএতে দেখেছি, they all, anywhere they're going around the world, somehow they will find Imran Sir's address or Imran's address in London, and they will pop to me. They will give me a shout, and I will go and fetch anything for them. আমি কোনোদিন কমিউনিকেশন থেকে বের হয়ে যাইনি। প্রশ্নটা হচ্ছে, জানি এটা খুব বেদনাদায়ক, আমার 8টা কোর্সমেট মারা গেছে, আমার বেস্ট ফ্রেন্ড কর্নেল নাফিজ। আমি যেদিন বগুড়া থেকে চলে আসি, নাফিজ তখন ট্যাঙ্কের চায়না থেকে এসে বগুড়া ক্যান্টনমেন্টে ট্যাঙ্কের উপরে কি জানি আর্মার্ড কোরের উপর কি জানি একটা কোর্স করতেছিল, আই ক্যান রিমেম্বার। সো আই কেম টু সি হিম অ্যান্ড সেড, দোস্ত আমি যাইতেছি গা, দেখা হবে। তো বললো যে হোয়াট ক্যান আই সে? আই সেড, যাওয়ার সময় তোর একটা কবিতা শোনায় যাই। উই ওয়ার ভেরি পোয়েটিক কাইন্ড অফ পিপল, ইউ নো। আই ওয়াজ নেভার ভেরি সিরিয়াস ইন দি আর্মি। আই নেভার লাইকড এই 24 ঘন্টা দাসত্ব, আমার ভালো লাগতো না। আই এম বিং অনেস্ট উইথ ইউ। আই এম এ ভেরি ইন্ডিপেন্ডেন্ট ম্যান, ভেরি ফ্রি থিঙ্কার। I don't like this suffocating lifestyle. It's too suffocating for me. And unnecessary, ওই গাছের মধ্যে রং মারো, কালারিং করো, পেন্টিং করো, তাবু লাগাও, that's not my job. It's a Sipoi's job, Habildar's job. Why should I do it? I'm an officer. I should do something else more productive. But there was no room to do it. Anyway. So আমি যেটা বলতেছি যে নাফিজ মারা গেছে, নাফিজকে আমি বলেছিলাম, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মাঝে আপনি পুরিব গন্ধ ভিদুরুধু। ওইটা বলে আমি নাফিজের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বাট নাফিজরা মারা গেল, বিডিআর বিজেপি হইল। আমার বন্ধু, তথাকথিত বন্ধু, বিডিআরের ডিজি আঙ্গুল দিয়ে কথা বলে মানুষকে। আমি কারোর সাথে এখন কথা বলি না। আজকে আমার এক ফোন করেছিল, কর্নেল শামস, কিরে তুই যোগাযোগ করিস না? বললাম না দোস্ত, আমি 8 লং কোর্সে কারোর সাথে যোগাযোগ করতে চাই না। কেন? বললাম যে তোমরা ইউ গাইজ আর করাপ্টেড। স্ট্রেট। কেন বললাম এই কথাটা? যে আমার বাংলাদেশ বড় না আমার আর্মি বড়? Why are we, look, this army, you have to understand, I'm being honest, I'm going to take a little bit more time. This is the time we ought to know. I have nothing, we must respect our army, but don't put them in the pedestal. Bring them answerable to you. You pay the tax. Okay? If you do, তাহলে তো আমার পাকিস্তান ভালো ছিল। Bring my brother back. Get my brother back. My life would have been much better if I had a brother, elder brother. You don't know what I faced in 1972, 73, 74, 75 without a brother. There was nobody to guide me. My parents were completely, absolutely depressed. I was fending myself. I was getting involved in all sorts of jhamelas because I didn't have my role model, my brother. You don't understand. When after a war, people come back, what kind of psychological impact that human being can afford to have. Unless you have gone through, you will never understand that. আমরা কতদিন এই মানুষকে বদনাম করব? I know Bangladesh Army must be curling their mustaches and saying, Imran will get him. You can't get me, mate.
I live in a freedom of speech country. I will say what I deem. I'm 55-year-old, mature enough to augment, envisage, and speak my mind. We must not worship Bangladesh Army. We must respect them, but they should understand their job is to protect you and I. Okay? 57 জন অফিসার মারা গেছে, র করে না এই ঘটনা। র যদি করতো শাকিল ভাইকে মারতো না। Because Shakil Bhai, I respect him with all my heart. He was involved with Moinuddin to bring Awami League back to power. So why would Raw kill him? Shakil played a very important role, and he was very, I'm sorry to say, my son, he's like my son. I'm sorry to say, but I found him very, drifting. I look at people and I analyze people. I met him in Chiksand before a few days before he came here. Then, if it was Raw, then I know a guy who was a lieutenant colonel, who was in Bedia that day, whose father was a convicted Rajakar. You know convicted Rajakar? He was jailed in 1973 when I met him in school. That guy is a lieutenant colonel. If Raw does this, then Raw would kill that guy before anybody knows, because they are their arch rivals. Okay? So don't blame anybody else. Blame ourselves. What was this of 57 officers doing? Why there was no repercussion from the officers? Boro boro bir Emdad, amar coursemate, Buniyar Jhanda Manda Ure Ghure, Potakato Dagalaga commando. Where was your commandoness? Why would Raw kill Elahi, Colonel Elahi, who is the Apon Bhagna of Ershad? Why would Raw kill him? এরশাদ যদি হাসিনার সাথে হাত না মিলায় 111-এর পরে হাসিনা পাওয়ারে আসতে পারে না। আপনারা যারা জিয়াউর রহমানের পার্টি করেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ জিয়াউর রহমান ওয়াজ এ সিম্বল অফ sobriety. He was a gentleman at par. He was an excellent orator. He was a visionary politician. He was a very smart guy. I like smart people. Okay? I live smartly. I like smart people. So আপনারা যারা জিয়াউর রহমানের পলিটিক্স করছেন, ইউটিউবে যান, দেখেন উনি আংটারে কি বলেছিল, উনি বিবিসিকে 1971-এ কি বলেছিল, উনি ইউনাইটেড নেশনসের ফার্স্ট কনফারেন্সে কি বলেছিল, উনি যে দেখেন যে কুইনের সাথে যখন দেখা করতে এসেছিল কুইনের ডিনারে উনি কি বলেছিল। লিসেন টু দোজ, and if you want to do his party, follow him properly and follow him the way he wanted you to follow. We have to win this war not by muscle. We can't win this war not by muscle. We have to win this war with brain, acumen, tenacity. So do that if you can. I'm not a BNP supporter. I'm not into BNP. I'm not into any political party. I'm totally apolitical, but Bangladesh is mine. If there is no Bangladesh, you and I will have no place to go to. Assalamu alaikum. ধন্যবাদ সাবেক সেনা কর্মকর্তা জনাব ইমরান চৌধুরীকে তার বিশ্লেষণাত্মক বক্তব্য রাখার জন্য। আমরা এতক্ষণ সাবেক সেনা অফিসারদের বক্তব্য শুনলাম। এবার আমরা একটু ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠানে যাচ্ছি। আমরা এখন দেখতে চাচ্ছি যে এতক্ষণ যে ঘটনাটা শুনলাম সেই ঘটনার 10 মিনিটের একটি ফুটেজ আছে সেই ভিডিওটি আমরা এখন দেখানোর জন্য অনুরোধ করছি। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানায় বিডিআর দরবার হলে হাজির 2560 জন জওয়ান। সকাল 9টা 5 মিনিট দরবার হলে প্রবেশ করেন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল সহ বিডিআরে কর্মরত সেনা কর্মকর্তারা। 9টা 30-এ ডিজি বক্তব্য শুরু করেন। এ সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়ে সিপাহী মঈনকে ধরে ফেলেন ডিজির পাশে থাকা সেনা কর্মকর্তারা।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআরের জওয়ানরা দরবার হলের বাইরে চলে যায়। শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি, শোনা যায় দু একটি গুলির আওয়াজ। তখনও দরবার হলের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত মেজর জেনারেল শাকিল এবং তাকে ঘিরে থাকা সেনা কর্মকর্তারা। 9:32 মেজর জেনারেল শাকিল ফোন করে বিশৃঙ্খল পরিস্থিতির কথা জানান তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনকে। পিলখানায় জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন। এরপর ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চান। ঠিক 9:38 জেনারেল শাকিল ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার কাছে সাহায্য চান। তখনও অসংগঠিত বিডিআর জওয়ানরা। দরবার হলে কিংকর্তব্য বিমূঢ় মেজর জেনারেল শাকিল ও অন্যান্য সেনা কর্মকর্তা। সময় গড়িয়ে যায়, ক্রমশ পরিস্থিতি ভয়ঙ্কর হতে থাকে, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। 10:20 অনেক সময় পেরিয়ে গেছে। মেজর জেনারেল শাকিল জানতে চান কেউ সাহায্য করতে এগিয়ে এসেছে কিনা। কোনো দিক থেকে নেই কোনো সাহায্য। 10:39 অস্ত্র হাতে দরবার হলে প্রবেশ করে খুনিরা। তারা গালাগাল করে সেনা কর্মকর্তাদের, তুচ্ছ তাচ্ছিল্য করে, অফিসারদের ব্যাজ খুলে ফেলে নিয়ে দিতে থাকে আদেশ নির্দেশ। 10:42 খুনিরা খুব কাছ থেকে মেজর জেনারেল শাকিল এবং তার সঙ্গের সেনা কর্মকর্তাদের গুলি করে হত্যা করে। কোনো যুদ্ধক্ষেত্র নয়, অথবা নয় কোনো জনমানবহীন যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলে। খোদ রাজধানীতে দিনের আলোয় বিডিআর পিলখানার মাঠ ভিজে যেতে থাকল মেজর জেনারেল, কর্নেল, মেজর আর ক্যাপ্টেনদের তরতাজা রক্তে। বিদ্রোহীদের কেউ কেউ সে সময় পিলখানার বিভিন্ন গেটে এসে মিডিয়ার সাথে কথা বলে, বিভৎস উল্লাসে দিতে থাকে জয় বাংলা স্লোগান। আকাশে বাতাসে যত্রতত্র করতে থাকে গুলি। অন্যদিকে খুনিদের হাত থেকে নিজ কর্মকর্তাদের রক্ষা করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে পিলখানার বাইরে সকাল 10টার মধ্যেই পৌঁছে 5 শতাধিক সেনা সদস্য, পৌঁছে র্যাব সদস্যরা। আকাশপথে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত থাকে বিমান ও হেলিকপ্টার। ভারী অস্ত্র নিয়ে সকলে প্রস্তুত থাকলেও কোনো এক রহস্যে তাদের দেয়া হয়নি উদ্ধার অভিযানের অনুমতি। কেন তাদেরকে ভেতরে যাবার অনুমতি দেয়া হলো না, এর জবাব আজও অজানা। সেনাপ্রধান মঈন জানিয়েছেন, ওই দিন বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় গিয়ে তিনি দেখেন নেতামন্ত্রীদের নিয়ে হাসি মুখে চা খাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সিদ্ধান্ত হয় আলোচনা হবে বিদ্রোহীদের সাথে। দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের বাদ দিয়ে বেলা 1টার পর পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে দলের অপেক্ষাকৃত জুনিয়র 2 নেতা নানক, আজমকে পাঠান পিলখানায়। বেলা 3:30টার দিকে ডিএডি তৌহিদের নেতৃত্বে 14 সদস্যের বিদ্রোহী দল বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। হোটেল শেরাটন থেকে তাদের জন্য আনা হয় খাবার। সিদ্ধান্ত হয় সাধারণ ক্ষমা ঘোষণার। প্রধানমন্ত্রী একবারের জন্য জানতে চাননি ভেতরে আটকে পড়া জিম্মি হওয়া সেনা অফিসার বা তাদের পরিবারের কথা। এ যেন শুধুই সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ। ধৈর্য এবং সময়ের প্রয়োজন, এই দুটোকে হাতে রেখেই কাজ করছে। রাতে পিলখানায় গিয়েছিলেন সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের আইজি নূর মোহাম্মদ। তারা কিছু অস্ত্র নিয়ে ফেরত আসলেও পিলখানায় আটকে থাকা সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করেননি। ওই রাতেই নানক, আজম, তাপসসহ আওয়ামী লীগ ও মহাজোটের নেতাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেরিয়ে যায় খুনি ও তাদের সহযোগীরা নিরাপদে। 25 থেকে 26 ফেব্রুয়ারি এই 2 দিন পিলখানায় সেনা কর্মকর্তা নিধনের পর সব খুনি এবং তাদের সহযোগীরা পালিয়ে যায়। এরপরই দৃশ্যমান হতে থাকে সেনা কর্মকর্তাদের গণকবর। তাদের মরদেহ পড়ে থাকে নর্দমায়, ড্রেনে। এই বিভৎসতা যেন 71কেও হার মানায়। 71 সালে দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে
51 বাংলাদেশের সেনা কর্মকর্তা শহীদ হয়েছিলেন। আর হাসিনা মঈনের সুপরিকল্পিত ষড়যন্ত্রে মাত্র 2 দিনে নিজ দেশের মাটিতে খুন হন সেনাবাহিনীর 57 জন চৌকস কর্মকর্তা সহ 74 ব্যক্তি। শোকে মুহ্যমান হয়ে পড়ে জাতি। তাদের শোকাহত পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে বাংলাদেশের আকাশ বাতাস। বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, এই 26 তারিখের দিনের আপনি যান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। নো 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আমার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। সামরিক কর্মকর্তাদের তদন্তের সময় জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সজীব ওয়াজেদ জয়, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ছাত্রলীগ নেতা লিয়াকত শিকদার, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, মহিউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জেনারেল মইনিউ আহমেদের নাম। কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাপস অভয় দিয়ে বলে, সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জানান, শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে, আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায়, সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন, অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। নানা শর্ত সাপেক্ষের বেড়াজালে গঠিত হয় কমপক্ষে 3টি তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে সামরিক এবং আনিসুজ্জামানের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিশনের রিপোর্ট দুটি আজও আলোর মুখ দেখেনি। পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের তদন্তের মাধ্যমে। কাহার আকন্দ পুলিশের চাকুরি ছেড়ে নিজ এলাকায় গিয়েছিলেন, চেয়েছিলেন আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটির তদন্ত তাকে দিয়েই করানো হয়। যে এসএমজিটি দেখা যাচ্ছে সেই এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না। একটু টেল ইউ দ্যাট এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবিতে ব্যবহার করি না, আমার জানা মতে বিডিআর ব্যবহার করে না। তার তদন্তের ভিত্তিতে মামলার বিচার হলেও এখনও অনেক প্রশ্নের জবাব মেলেনি, বরং জনমনে রয়েছে এখনও অনেক প্রশ্ন। ঘটনা পরম্পরায় দেখা যায়, বিডিআর সদর দপ্তরের বিশৃঙ্খলা জানার পর মেজর জেনারেল শাকিল নিহত হওয়ার আগ পর্যন্ত সেনাপ্রধান মইনিউ আহমেদ সময় পেয়েছিলেন কমপক্ষে 1 ঘন্টা 10 মিনিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকাই বা কী ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র তাক করেছিল সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব ওয়াজেদ জয় 27শে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন?
এ প্রশ্ন বাংলাদেশের সচেতন জনগণের। এ প্রশ্ন বিডিআরের ডিজি মেজর জেনারেল মরহুম শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদেরও। পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয়, সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য? ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মিলিটারি সিচুয়েশন, এখানে সেনাবাহিনী ট্যাকল করবে, সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া? এটা আমার একটা প্রশ্ন। এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায়? থার্ড অফ অল, হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে 3 কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে, এবং জওয়ানদের পালাইতে দিল কেন? হত্যাকাণ্ডের 2-3 দিন আগে কর্নেল গুলজার সহ এবং কয়েকজন অফিসার মিলে বিডিআর এর র্যাব থেকে বিডিআর এ কেন ট্রান্সফার হলেন? রাকিন আহমেদ জানান, ঘটনার 2 দিন পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেছিলেন সেনাবাহিনীকে বিডিআর পিলখানায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি কেন। উত্তরে প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি সেনাবাহিনী পাঠাতে চেয়েছিলেন, কিন্তু সেনাপ্রধান মইনুল আহমেদ রাজি হননি। আর মইন বলেছেন প্রধানমন্ত্রী অনুমতি না দেয়ায় অ্যাকশনে যাওয়ার সম্ভব হয়নি। স্বজন হারানোদের আর্তনাদ কি এতটুকু নাড়া দিয়েছে বেঁচে থাকা সেনা কর্মকর্তাদের হৃদয়ে? নিহত সহকর্মীদের কথা কি তাদের একবারও মনে পড়ে না? কখনোই কি উদ্ঘাটিত হবে না প্রকৃত সত্য? বাংলাদেশের জনগণ চায় উদ্ঘাটিত হোক প্রকৃত সত্য, কিন্তু সেনাবাহিনী কি চায়? আমরা সেই 25শে ফেব্রুয়ারির নারকীয় তাণ্ডবের একটি ভিডিও ফুটেজ সহ কিছু আলামত দেখলাম। সেই ঘটনার পর একটি সামরিক তদন্ত কমিটির কথা আমরা শুনলাম, কিন্তু সামরিক তদন্ত কমিটি কি রিপোর্ট দিয়েছিল সেটা কিন্তু জাতি আজও জানেনি। কেন সামরিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি সেটা জাতির প্রশ্ন। আমি মনে করি সিটিজেন মুভমেন্ট মনে করে এই প্রশ্নের উত্তর জাতির পাওয়া উচিত। এই পর্যায়ে আপনারা বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্রের কথা শুনেছেন। মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা তার সাথে সুখাভিভূত। সেই 25শে ফেব্রুয়ারির সুখে আমরাও সুখাভিভূত। সেই সুকাতুর রাকিন আহমেদকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবার অনুভূতি ব্যক্ত করবেন রাকিন আহমেদ। পঁচিশে ফেব্রুয়ারি 2009 যেদিন 57টি আর্মি অফিসার এবং 2 জন আর্মি অফিসারদের ওয়াইফ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল, কিন্তু মনের কষ্ট আজই রয়ে গেল। আমি বেশি একটা কথা বলবো না, আমি খুব সংক্ষেপ রাখবো, কিপ ইট ভেরি শর্ট। প্রথমত আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য দোয়া করেন। আমরা যেন এই কষ্টের মাঝখানেও জীবনটা নিয়ে এগিয়ে যেতে পারি। সেকেন্ডলি আমি একটা কথা বলতে চাই যে 25শে ফেব্রুয়ারি যদি শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। লাস্টলি যে কথা বলতে চাই, বা বর্তমানে যে ট্রায়ালস হচ্ছে, আসলে we have seen all the evidence and the evidence speaks for itself. যে মেজর সিদ্দিকী আঙ্কেল বলেছেন
আমরা জানি কারা জড়িত। We all know. Some people would like to give a different view. Everyone has a different view. That's fine. হতেই পারে, কিন্তু এভিডেন্স অ্যান্ড ফ্যাক্টস কখন আপনি বদলাইতে পারবেন না। সত্য আজীবন চেপে থাকবে না। এই পৃথিবীতে এই বিচারটা না হলেও ইনশাল্লাহ আখিরাতে হবে। আপনাদের অনুরোধ, আপনাদের কাছে আপনারা দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সকলের শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধাভাজন ডক্টর KM মালেক স্যারকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের আয়োজক সিটিজেন মুভমেন্টের আহ্বায়ক, আমার নেমসেক মানে আমারই নাম, আমাদের প্রিয় বন্ধু আব্দুল মালেক, এবং আজকের অনুষ্ঠানের যাকে হয়তো আমি ভাবছি যে আর হয়তো নাও আসতে পারে, প্রধান আকর্ষণ, আমি শিওর আপনারা সবাই একমত হবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি অলরেডি চলমান আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আমরা আশা করি সামনেও ওনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন, যার মূল লক্ষ্য হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় উন্নয়ন সাধন করা। জনাব তারেক রহমান, আমার সালাম। উপস্থিত বন্ধুগণ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং অভিবাদন। আজকে আমার ব্যক্তিগতভাবে, আপনারা হয়তো অনেকেই জানেন না, ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে একটা কারণে, সেটা হলো 2010 সালে এই বিডিআর ম্যাসাকারের প্রথম বার্ষিকী উদযাপন করা হয়, সেখানে আমরা 25 থেকে 30 জন লোক ছিলাম এবং তার উদ্যোক্তা বলতে পারেন আমি ছিলাম, মেজর ফারুক ছিলেন এবং ব্যারিস্টার নাজির আহমেদ আজকে নেই, নাজির সাহেব ছিলেন, ডক্টর হাসনাত হোসেন ছিলেন, ইফ কারেক্ট মি মেজর ফারুক ইফ আই এম রং। দেবনাথ সেন্টারে আমরা প্রথম অনুষ্ঠানটা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে সিটিজেন মুভমেন্টের আহ্বানে যে বিরাট সমাবেশ, এতে আমার সত্যি ভালো লাগতেছে যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আস্তে 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 এত বড় হয়েছে এবং এর মাঝেও প্রতি বছর এমন কোনো বছর নাই যে বছর আমরা এটা অনুষ্ঠান করিনি এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের মাহিদুর রহমান সাহেব, আমাদের আব্দুল মালেক সাহেব এবং আরও সবাই, মেজর সিদ্দিক, আহমেদ আজাদ, ব্যারিস্টার তমিজউদ্দিন, ব্যারিস্টার তারিক বিন আজিজ এবং আরও অনেকে, জুনায়েদ, এরা সবাই আমার খুব ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিত্ব এবং আমি তাদের সাথে কাজ করি, যদিও তারা অনেকেই আমার চেয়ে বয়সে কম। তো আজকে তার ধারাবাহিকতা যে জিনিসটা আসছে, এতে আমার ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ভালো কাজ শুরু করেছিলাম, সেই কাজের পরিণতি আরও ভালো হচ্ছে এবং এখানে দাবি আমরা খুব একটা করিনি। গত বছর আমরা শোক দিবস
এটাকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হোক, এরকম আমাদের ব্যানারে লেখা ছিল। কিন্তু দাবি কার কাছে করব? শেখ হাসিনার কাছে তো দাবি করে লাভ নেই কোনো। দাবি আমরা তারেক সাহেবের কাছে অবশ্যই করব যে আল্লাহর রহমতে যদি এবং যখন উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন তার কাছে অবশ্যই আমরা দাবি করব। এবং সেই আগাম দাবিটা আপনাদের সবাই তরফ থেকে পক্ষ হয়ে আমি আজকেই করে রাখছি যে এটা আগাম দাবি থাকবে। আর কথা ঘুরে ঘেরে কথা আমি বলার লোক না সাধারণত, যদিও আমি একাডেমিক লোক, কিন্তু যারা আমার কথা শুনেছেন দু এক মিটিংয়ে জানেন আমি খুব স্পষ্টবাদী। এই হত্যাকাণ্ডের মূল নায়িকা শেখ হাসিনা। তার যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুরাহা কোনোদিন হবে না। এবং সে শুধু একা না, তার পুরো পরিবার একটা খুনি পরিবার। আপনি দেখেন এই যে তাপসের কথা আসছে, দেখতে খুব বাচ্চা বুচ্চা মনে হয়, খুব কিউট একটা ছেলে, ইনোসেন্ট লুকিং, বাট হি ইজ এ কিলার। তার বাপও কিলার ছিল। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনারা জানেন ঐতিহাসিক সত্য যে শেখ মনি সেন্ট অ্যান অ্যাসাসিন টু কিল তাজউদ্দিন আহমদ যখন কলকাতাতে ছিলেন। উনি যখন মুক্তি সংগ্রাম চলতেছিল, থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ওনাদের নেতৃত্বে কিন্তু প্রবাসী সরকার ছিল। এবং আমরা কিন্তু সেই সরকারের প্রতি আনুগত্য রেখেই আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা মুক্তিযুদ্ধের সামান্য অবদান রাখার চেষ্টা করেছি। কাজে সেই তাজউদ্দিন আহমদকে হত্যা করার জন্যে এই শেখ মনি অ্যাসাসিন পাঠিয়েছিল। সে যখন তার ওখানে গেল তখন দেখতেছে তাজউদ্দিন সাহেব অনেক রাত্রে উনি তখন কাজ করতেছেন। তো এই লোকটার খুব দয়া হলো যে এই লোকটা ইনোসেন্ট লোক, আমি কেন মারব। হি কেম ব্যাক। তারও আগে যান এই গুন্ডামি। আপনারা যারা রূপমহল সিনেমার কথা জানেন, আমি খুব একটা বিস্তৃত বলবো না, তখন হলো আওয়ামী লীগ থেকে যখন মৌলানা ভাসানীকে তাড়িয়ে দেওয়া হয়, বা ওই পর্যায়ে যখন শেখ মুজিবের নেতৃত্ব, একক নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করা হয়, তখন তদানীন্তন আওয়ামী মুসলিম লীগের মিটিং ছিল রূপমহল সিনেমা হলে। সেইখানে গুন্ডামি দিয়ে শুরু হয়। এই এখন যাকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বা জাতীয় জনক বা এটা সেটা বলা হয়। আমি বলছি এই কারণে যে আওয়ামী লীগ শুরুর থেকে এমন একটা দল যাদের সাথে গণতন্ত্র, সভ্যতা, ভব্যতা, আরেকজনকে সম্মান দেখানো এর কোনো সম্পর্ক নেই, শুধু গায়ের জোর এবং দখলবাজি। তো এখন হাসিনা সরকার এখন যেটা আছে এটা পিওরলি একটা ভেলকিবাজির, দখলবাজির সরকার। এবং অলরেডি জাস্টিস হাবিবুর রহমান বলেছিলেন যে এটা তো ম্যাজিশিয়ানদের দেশ। কয়েক বছর আগে বলেছিলেন না উনি, যে এটা একটা ম্যাজিশিয়ান বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বের করে। তো এখন এটা তো সবাই বলতেছে যে উই মাস্ট গেট রিড অফ দিস ইলেজিটিমেট রেজিম। এবং এটা শুধু ইলেজিটিমেট না, এটা একটা নিও ফ্যাসিস্ট যার একটা গণভিত্তিও আছে। আওয়ামী লীগের যে গণভিত্তি নেই সেটা নাই, কিন্তু তাদেরও যথেষ্ট গণভিত্তি আছে, একটা সমর্থক গোষ্ঠী আছে যারা যদি নেতা বলে, শেখ হাসিনা আজকে যদি বলেন যে এখন রাত্রি, ওরা সবাই বলবে এখন রাত্রি। যদি বলে এখন দিন, সবাই বলবে এখন দিন। কাজেই তার যে সার্কাস, আপনার ক্লাউন বলতে পারে। দেখেন দুইটা লোক আমি সহ্য করতে পারি না মোটেকাল। আপনার একজন সিলেট থেকে একটা, হি লুকস লাইক অ্যান অ্যানিমাল, আফ্রিকার জঙ্গল থেকে তুলে আনছে, বলতেছে বেগম জিয়াকে আগুনে পোড়াবে সে। বলেন তো নামটা কি, তাই না? আরেকটা হলো ছাত্রলীগের সেক্রেটারি। ডাজ হি লুক লাইক এ হিউম্যান বিং? আপনি বলেন। আফ্রিকার জঙ্গল থেকে গরিলা ধরে নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতেছে, থ্যাঙ্কস টু শেখ হাসিনা, তাই না? তো এখন লেট আস স্পিক।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি বেশিক্ষণ বলবো না। একটা জিনিস যেটা, সেটা হলো এটা হলো সরকারের চরিত্র নিও ফ্যাসিস্ট, ইলেজিটিমেট, আনইলেক্টেড, পাপেট গভর্নমেন্ট। ডোন্ট ফরগেট অ্যাবাউট দিস। এইটা হলো একটা পুতুল সরকার। আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী হোক না কেন, দে আর লাইক চিনির পাহাড়। একটু পানি পড়লেই চিনিটা গলে যায়, পাহাড়টা ধ্বংস হয়ে যায়। তা আমার মনে হয় যে এরা ধ্বংস। যখন মাস দেড়েক আগে যখন এই আন্দোলন শুরু হয় এই পর্যায়ে, আওয়ামী লীগের লোকেরা টিটকারি মারতো যে এই 2-4 দিন পরে ঠিক হয়ে যাবে। আজকে নিয়ারলি প্রায় 2 মাস হতে চলছে, কই ঠিক হয়নি। বেগম জিয়াকে যেভাবে ইনসাল্ট করেছে, তার খাবার বন্ধ করে দেওয়া, এটা করা সেটা করে, কত কিছু ট্রিক্স, এটা করেও কিন্তু আন্দোলন বন্ধ হয় নাই। এবং সত্যিকার অর্থেই আন্দোলন তৃণমূলে চলে গেছে। এবং আওয়ামী লীগের লোকেরাও কিন্তু সেফ না। তারাও মনে করে যে দেশে তারা, এই সরকার যদি চলে যায়, হাসিনা চলে গেলে তারাও দেশে তারা থাকতে পারবে না। তো এখন আইদার দে এক্সিস্ট অর উই এক্সিস্ট। উই হলো দেশের শতকরা 95% জনগণ, আর তারা হলো শতকরা 5% লোক। এবং এরা দেশের শত্রু এবং আমরা দেশের মৃত্যু। তো কাজেই উই মাস্ট ফাইট ব্যাক ফর আওয়ার ওন সার্ভাইভাল। আর একটা জিনিস বলে আমি শেষ করব। আমি বেশি বলার অনেক কিছু ছিল, কিন্তু সেটা তো বলা সম্ভব না। আমার ধারণা যে একটা জিনিস আমরা মিস করতেছি। আমরা বলতেছি যে 25শে ফেব্রুয়ারি কেন ঘটলো, কিভাবে ঘটলো। দেখেন 25শে ফেব্রুয়ারি অল অন সাডেন কোথা থেকে আসেনি। এক ভাই বলে গেছেন যে আমরা কাউকে ব্লেম করবো না, শুধু আমাদেরকে ব্লেম করব। কিন্তু আমার ধারণা যে আমাদের অবশ্যই দোষ আছে, কিন্তু দেয়ার আর অলসো এক্সটার্নাল ফ্যাক্টরস। আমরা দুটোর একটা টোটালি বাদ দিয়ে আমরা করতে পারবো না। এটা হলো ওই আপনার সেই একটা গল্প আছে, এক জ্ঞানী ব্যক্তি বলছেন যে একটা ডিমের শেপে যদি একখণ্ড পাথর থাকে, তো তার থেকে কোনো সময় বাচ্চা হবে না। তার কারণ পাথরকে যদি আপনার তা দেন, পাথর উইল নেভার প্রডিউস দ্যাট। আবার যদি শুধু একটা ডিম রাখেন, প্রপার এনভায়রনমেন্ট তা না দেন, তাহলেও বাচ্চা হবে না। তার মানে দুটো ফ্যাক্টর দরকার আর কি। তো এখন আমাদের ওখানে যে কোনো সামাজিক পরিবর্তনের জন্য দুটো ফ্যাক্টর দরকার। আমাদের ওখানে বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস আছে। মূলত সংগ্রামটা গণতন্ত্র, এই সেনাবাহিনীকে ধ্বংস করা। তার কারণ সেনাবাহিনী হল স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। তাদেরকে ধ্বংস করার জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিডিআরকে তারা ধ্বংস করে দিল। এবং মানে কেউ সেটাকে টোটালি ডিমোলিশ করে দিল। ইফ ইউ রিমেম্বার, এখন যে সিজিএস মেজর জেনারেল মইনুল হোসেন, উনি বলছিলেন আই হেট বিডিআর, এবং কারো পারমিশন ছাড়া উনি কিন্তু ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। হি প্রিন্টেড ইনভিটেশন কার্ড, ইফ ইউ রিমেম্বার অল দোজ থিংস। একে একে যোগ দেন, আপনি যোগফল পাবেন। তো কাজে সেইটা তারও আগে যদি যান, সেটা হলো 71 গণতন্ত্রের লড়াই, 47ও গণতন্ত্রের লড়াই। গতকালকে পরশু পশ্চিমবাংলার বন্ধুরা বলে যান ঢাকা শহরে যে চলেন আমরা 2 বাংলা এক হয়ে যাই। আমার এক ভাই বলছেন যে এটা ভালো খবর, কিন্তু আমি মনে করি ওই ভাইরা লেট দেম কাম আউট অফ দিল্লি, তাই না? দিল্লির থেকে বের হয়ে আসেন, তারপর দেখেন আপনারা কিরকম সেকুলার হিন্দু, আমরা কিরকম সেকুলার মুসলমান। লেট আস ইউনাইট দেন। আমরা তো কোনো অসুবিধা ছিল না, আমরা একসাথে ছিলাম আগে 47-এর আগে। কি কারণে আমরা 47 এই অঞ্চলের মূলত মুসলমান জনগোষ্ঠী পাকিস্তান করলো, সেটা তো আমাদের ভাবার দরকার। হুট করে আপনি বলবেন তাই হয় না। আর সার্টেনলি এই দেশের মানুষ কোনো অবস্থাতেই হিন্দুত্ববাদী ফিলোসফির আন্ডারে মাথা নত করবে না, কোনো দিন না। উই ওয়ান্ট আওয়ার ওন ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি, যাতে আমাদের মানুষ অন্তত সম্মান নিয়ে থাকতে পারে, বাঁচতে পারে। তো যাই হোক, আমি চাই একটা জিনিস লক্ষ্য করেন, আমি লেখছি অনেক যে আমাদের কিছু লোকজন যারা বলতো
তার ভিতরে একজন গাফফার চৌধুরী, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এই যে গোষ্ঠী, যে বাংলাদেশের কোনো সময় কোন নাস্তিক ভাই, এটা একটা জিনিস, কিন্তু এরা হলো দেশদ্রোহী। তার কারণ এরা বলতো যে বাংলাদেশের আর্মির দরকার নাই, তাই না? এবং শেখ হাসিনা নিচে বলছে যে আই হেট আর্মি। এটা আজকে না, সে যখন আওয়ামী লীগের লিডার হয়ে বিবিসিতে ইন্টারভিউ দিতে আসে, আপনারা সিরাজুর রহমানের লেখা পড়েন, হ্যাঁ, উনি বলছেন যে আই হ্যাভ কাম টু পলিটিক্স অনলি টু টেক রিভেঞ্জ অফ মাই ফাদার্স কিলিং। তার মূলে এখনো বাধ্যমূল ধারণা যে জিয়াউর রহমান ওয়াজ কিলড হিজ হার ফাদার এবং তার ফ্যামিলি মেম্বার, সেই কারণে হি মাস্ট বি এলিমিনেটেড এভরিওয়্যার। শাবল দিয়ে জিয়াউর রহমানের নাম জিয়া উদ্যান থেকে তুলে দিতে হবে, শাবল দিয়ে কোবাই আর তারপর ঢাকা এয়ারপোর্টে তার নাম মুছে দিতে হবে। আপনি দেখেন শুরু থেকেই কিন্তু এটা, এবং এখনো অনেক কেস বাকি আছে, যার ফলে শি উইল নেভার হ্যান্ড ওভার পাওয়ার পিসফুলি টু বেগম জিয়া or Tareq Rahman. Let us be very clear about this. তো কাজে we got to do whatever we have to do. We have to unite everybody. এবং এক ভাই বলে গেছেন যে তারেক সাহেব, আপনি হয়তো আমাদের অনেকেরই বয়সে ছোট, কিন্তু সিন্স ইউ আর দ্য লিডার, ইউ মাস্ট ব্রিং এভরিবডি, ইউ মাস্ট এমব্রেস অল দ্য প্যাট্রিয়টস, তাই না? সবাইকে নিয়ে আপনি কাজ করেন এবং আমরা আপনার সাথে আছি ইনশাল্লাহ। শেখ হাসিনা উইল বি ডিফিটেড অ্যান্ড আওয়ার পিপল উইল বি ভিক্টোরিয়াস। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় মালেক স্যারকে। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন আমাদের সিটিজেন মুভমেন্টের সম্মানিত আহ্বায়ক জনাব এম এ মালেক। তারপরে মোনাজাত হবে, মোনাজাত পরিচালনা করেন মুফতি শাহ সদরুদ্দিন। আমরা সবাই শহীদদের জন্য মোনাজাত করে সবাই একসঙ্গে এখান থেকে যাব। আজকে এখানে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, খুব অত্যন্ত ইম্পর্টেন্ট নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন। আমার দলের সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট সহ অনেক ইম্পর্টেন্ট সেভ বাংলাদেশ, IFE এবং কমিউনিটির 18 পার্টি অ্যালায়েন্সের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এটা আমাদের সবারই অ্যাকচুয়ালি প্রাণের দাবি যে আমরা দেখতে পাচ্ছি যে মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান আজকে সিটিজেন মুভমেন্টের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। আমরা সিটিজেন মুভমেন্ট এবং কমিউনিটির সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের সবার পক্ষ থেকে একটা ডিমান্ড করতে চাই, যেহেতু আমাদের জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ শুনতে চায়। আজকে আমরা একটা ওয়াদা নিতে পারি, যদি সিটিজেন মুভমেন্ট যদি আগামী মাসে আমরা যদি একটা প্রোগ্রাম করি আর উনি যদি প্রধান অতিথির বক্তব্য দেয়, তাহলে আমরা এককভাবে ওনার বক্তব্য আমরা শুনতে চাই। জাতি অত্যন্ত আজকে একটা দুঃসময় অতিক্রম করছে, কারণ যেখানে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, উনি আজকে অনেক দিন ধরে উনি খুব অসুস্থ, এই স্বৈরাচার অবৈধ প্রধানমন্ত্রী বাদ পানি না দিয়ে এক ধরনের জিম্মি করে রেখেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সবার পক্ষ থেকে। আমরা আশা করব যে আজকে উনি উপস্থিত হয়েছেন, এইটাই আমরা ওনাকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাইতে চাই। এবং অবশ্যই ইনশাল্লাহ দেশের সার্বিক পরিস্থিতি একটু শান্ত হলে লিডার আমাদের সামনে বক্তব্য দিবেন, এবং আজকে আমরা এইটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কমিউনিটি লেভেলে উনি বক্তব্য দেবেন, 18 পার্টি অ্যালায়েন্সের প্ল্যাটফর্মে বক্তব্য দেবেন, সবাইকে নিয়ে একটা বিশাল প্রোগ্রাম
যেখানে অন্তত পক্ষে 10,000 বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে আমরা এটা আমাদের সবার দাবি। বক্তব্য তো আজকে আমার অতিথি সাবেক সেনা কর্মকর্তারা, মেজর সাহেবরা, কর্নেল সাহেবরা এবং কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন। সেই হিসাবে বক্তব্যতে আমার ওইদিকে যাওয়ার আর কোনো অবকাশ নেই। আমি জেনারেল শাকিলের ছেলেকে আমাদের সবার পক্ষ থেকে, জনাব তারেক সাহেবের পক্ষ থেকেও আমরা এবং যারা ভিকটিম ফ্যামিলি সবার আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং দোয়া। আল্লাহ তাআলা জেনারেল শাকিল সহ যারা সেই দিন শহীদ হয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করব দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। এবং এই ছেলেটাকেও যেন আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দেয়, যাতে সে একদিন জনাব তারেক রহমান সাহেব যদি 18 পার্টি অ্যালায়েন্সের লিডার এবং এই দল পাওয়ারে গেলে এদের আজকের যে ডকুমেন্টটা যেটা দেখলাম, মেজর সাহেবরা, কর্নেল সাহেবরা যে বক্তব্য রাখলেন, এতে কি মনে হয় না যে এটার জন্য রেসপন্সিবল শেখ হাসিনা এবং জয়? ঠিক কি না? তাহলে তার বিচার চাই কি না? সত্যিকারতে চাই। আমাদের সবার দাবি যে বাংলাদেশে এই গণহত্যা বন্ধ করতে হবে। আমাদের সবার দাবি বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সরকার আমরা দেখতে চাই। এটা অগণতান্ত্রিক অবৈধ সরকারের আমরা ইমিডিয়েটলি এটা কেয়ারটেকারের সরকারের মাধ্যমে একটা ইলেকশন অত্যন্ত নিকটে সুনিশ্চিত করতে হবে। এবং এই যে বর্তমান সরকার গুম খুন, এবং এই সরকার তার লিগ দিয়ে, বিভিন্ন এজেন্সি দিয়ে বাংলাদেশে পেট্রোল বোমা এই সরকারই করছে সেটা, এবং সেই সরকারের এইগুলি বন্ধ করতে হবে। সাংবাদিক ভাইদেরকে বলবো যে আজকে বাংলাদেশে যেখানে হিউম্যান রাইটস নাই, যেখানে মানুষ হত্যা হচ্ছে নির্বিচারে, গুম হচ্ছে এবং পুলিশ নির্বিচারে ওপেন গুলি করছে, আপনাদের সেই সাংবাদিকতার সেই নিরপেক্ষতা অনেক সময় আমাদের কাছে আমরা মনে করি হারিয়ে গেছে। আপনাদেরকে সেই দিন একদিন মরতে হবে। সেই হিসাবে আমরা মনে করব সাংবাদিক ভাইরা প্লিজ বাংলাদেশে এই যে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ান, না হলে আপনারও সাগর রুনির মতো আপনাদেরও কাহিনী হবে। এটা আমরা করব না, এই সরকারই করবে। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও, আমি জানি যে এখানে আমরা অনেকেই ম্যানচেস্টার, ওল্ডহ্যাম, লিডস, শেফিল্ড, বিভিন্ন জায়গার থেকে এবং কমিউনিটির অনেক মুরব্বিয়ান আপনারা উপস্থিত হয়েছেন, বার্মিংহাম থেকেও। সেখানে আমরা আপনাদেরকে পরিচয় তেমন করে দিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আগামীতে ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে সুন্দর প্রোগ্রাম হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই।